উইদিন সেকেন্ডস, মানে চোখের পলক পড়ার মধ্যে বেরিয়ে গেল ওখান থেকে। আর সেটা সাদা স্মোকি একটা কিছু। তো আরও একদিন শুয়ে থাকতে থাকতে আমার 30 সেপ্টেম্বরে আমার জন্মদিন। আমার বন্ধুদেরকে আর কি মেরে যে যদি ভূত দেখতে হয় আমার বাড়িতে আসবি আমার জন্মদিনের দিন রাতের বেলা। আবার আমি ভিডিও দেখছি, সেকেন্ড টাইম আবার দুবার নক হলো। দুবারে বেশি কোনো নক হচ্ছে না, দুবারই নক হচ্ছে। তোদের দরজা আমি পুরো দেখতে পাচ্ছি, তোদের বাগান দেখতে পাচ্ছি, যেই দরজায় নক হচ্ছে ওর সামনে কেউ নেই। মানে চেনা মানুষ করছে। অচেনা মানুষ কোনোদিন ব্ল্যাক ম্যাজিক করতে পারে না। কেন? কন্ট্যাক্ট থাকতে হবে, তোমার জিনিস চাই। আমি যদি এখান থেকে এই ধরো এটা কফি মাগ, আমি যদি কফিটা খেয়ে যাই, তুমি এটা দিয়ে আমাকে আমার জীবন হেল্প করে দিতে পারো। তার মানে তুমি তো বলছো যে কোথাও গিয়ে চা কফি খাওয়াই যাবে, মানে কিছু খাওয়াই যাবে না কোনো অচেনা জায়গায় গিয়ে। তোমার একটা চুল দিয়ে, সিগারেটের বাট দিয়ে, তোমার ড্রেসের একটা সুতো দিয়ে, টুকরো ছেড়ে সুতো দিয়ে, তোমার পায়ের ধুলো দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা যায়। কেউ দাঁড়িয়ে আছে খুব হেলদি আর কালো, মানে কোনো ফেস বোঝা যাচ্ছে না, কালো, ঘরের ভেতরে 2টো থেকে 2:30 রাত আমাকে ফোন করেছে, দাদা আমার ঘরের দেওয়ালে মানুষের পায়ের ছাপ, সেটাও বাচ্চার ঘরের দেওয়ালে। আর ওই কেসটাই হচ্ছে ফার্স্ট অ্যান্ড লাস্ট কেস, মানে ওই টিমের। হ্যাঁ, কারণ 5 জনের মধ্যে 3 জন মারা যায় ওই কেসটার পরে, ইনক্লুডিং দাদা, আর 2 জন বেঁচে আছে, আমি আর একটা যে মেয়ে, সেই মেয়ে। বলো কি? দিনের বেলায় আমার পাশে কেউ বসে আছে। আমরা যখন ট্রেনে বসি, মানে 3 জন যদি এক সিটে বসি তো গায়ে লাগে না, আমার মনে হচ্ছে ওরকম লাগছে। এবার আমি ভাবছি যে এই সিটটা তো ফাঁকা, তাহলে কিভাবে গায়ে লাগতে পারে? মানে ওই গাছে থাকতো না, আশেপাশে থাকতো, মিষ্টির দোকানে আশেপাশে। এটা সম্ভব? বাস্তবে সম্ভব? সুইসাইড করেছিল, আর ও সুইসাইড করেছিল হচ্ছে পুকুরে ডুবে। তাহলে কি দাদারও এরকম মনে হয়েছিল যে সেম জিনিস মনে হচ্ছে, যদি ফ্যানটা ঘুরছে, ধরো ফ্যানের মধ্যে যদি আমি কিছু ওড়না লাগাই বা স্কার্ফ লাগাই, দড়ি লাগাই, যদি তারপরে গলায় দড়ি দিয়ে ঝুলি, তাহলে কেমন লাগবে? এখানে এসছিস, তোরা কেউ বাঁচবি না। দাদা বলছে যে মানে তোমরা কবে থেকে ওর মধ্যে আছো আর তোমরা কে সেটা বলো। যখন কোনো স্পিরিট কারোর মধ্যে থাকে সচরাচর খুব ইজিলি বলতে চায় না আসল নাম, ঠিকানা। প্রত্যেক বাৎসরিক কাজ যেটা আমরা বলি, আমরা কিন্তু তখন ফটোর সামনে খাবার জল সবই দিই। অনেক কি করে খাবারটা দিতেই থাকে। আমার নিজের এরকম একটা বাড়িতে দেখা আছে, তো ওইখানে স্পিরিট কিন্তু ট্র্যাপ হয়ে যায় থাকে। কিসের লোভে? আমাকে খাবার দিচ্ছে, তার মানে আমাকে চায়, আমাকে ভালোবাসে। ঠাকুরের মূর্তি রাখলাম, ঘরে কোনো এনার্জি লেভেলই নেই, ইনস্ট্যান্ট। তারপরে যখন আমি শ্যুট করতাম, আমার লাইট যখনই মানে ধরো একদম ক্লাইম্যাক্সে ঢুকছে, যে হরর ইনসিডেন্ট একদম ক্লাইম্যাক্সে ঢুকছে, একদম মেন পয়েন্ট, আমার লাইট বাস্ট হয়ে যেত। এই যে কি হলো দেখো। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন নিউমেরোলজিস্ট অনিরুদ্ধ রায়। তবে এই পডকাস্টের বিষয় কিন্তু নিউমেরোলজি নয়। আজকের এই পডকাস্টে আমরা শুনব অনিরুদ্ধর জীবনের বেশ কিছু ভৌতিক অভিজ্ঞতা। আর এই পডকাস্টে যা যা আমরা শুনব তা কিন্তু বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করা যায় না, তাই শেষ অবধি অবশ্যই সঙ্গে থাকতে হবে। কেমন আছো অনিরুদ্ধ? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? বেশ ভালো। কিন্তু লাস্ট এপিসোডে আমাদের কথা হয়েছিল যে তুমি আমাদের ভূতের রিয়েল কিছু এক্সপিরিয়েন্স শোনাবে। হ্যাঁ, তাহলে আজকে আমরা মানে মোটামুটি একটা হাড় হিম করা এপিসোড পেতে চলেছি, তাই তো? হ্যাঁ, মোটামুটি আমার সাথে যে এক্সপিরিয়েন্সেসগুলো হয়েছে বা আমি যেই কেসেসগুলোতে গেছি, তো সেইগুলো আমি শেয়ার করার চেষ্টা করব। প্রথম এই ব্যাপারটা কখন বুঝতে পারলে যে তুমি এই সমস্ত জিনিস ফিল করতে পারো বা দেখতে পারো? দেখতে প্রথম কথা আমি পারি না, ঠিক আছে? কারণ আমি যদি বলি যে আমি দেখতে পারি, সেটা একদম মিথ্যা কথা হবে। তো আমি ফিল করতে পারি। আর আমি যখন ছোট ছিলাম, আমার একটা খুব মানে নেশা ছিল যে আমি দুপুরবেলা এই যে স্টোরি বুকগুলো হতো, হরর স্টোরি বুক, সেইগুলো আমি পড়তাম। আর সেইগুলো আমার মা আমাকে শোনাতো, আমি খাওয়ার পরে ওগুলো শুনে আমি ঘুমাতাম। এইটা আমার মানে হরর জগতে প্রথম আমার ইন্টারেস্টটা আসে এইখান থেকে, যে একটা নেশা হয়ে যায়, যেই আমার নেশাটা ওটা আস্তে আস্তে চলে যায়, আমি বড় হই চলে যায়। তো একটা কথা আছে যে যেটা তোমার সাথে হওয়ার বা যেটা তোমার ডেস্টিনি, সেটা হবেই, কেউ আটকাতে পারবে না। অ্যাস্ট্রোলজি বা নিউমারোলজি যারাই আমরা করি, তারা এটাই বলে থাকি যে আমরা ডেস্টিনি পাল্টাতে পারবো না। আমি যত চাই যে আমি হরর মানে লাইফে ঢুকবো না, হরর ওয়ার্ল্ডে আমি ঢুকবো না, ঠিক আছে, আমার এই জিনিসগুলো পছন্দ না। তো আমি দেখি যে তত মানে আমাকে অ্যাট্রাক্ট করে। আর আমি মানে এটা আমার ভালো লাগে যে ঠিক আছে, যাদের কথা আমি বলছি, যারা এখন বেঁচে নেই, স্পিরিট, ভূত বলে তো কিছু হয় না, স্পিরিট এন্টিটি বা আমরা যদি বলি আত্মা, তো তারা যদি না চায় যে আমি তাদের কথা শেয়ার করব, আমি কোনোদিন শেয়ার করতে পারবো না। বা যিনি বলছেন
আমাকে ছাড়াও যিনি বলছেন অনেকেই তো বলে, তো তারাও শেয়ার করতে পারবে না। আমি কেন, যে মানে আটকে দেবে তারা নাকি? এই যে আমি ট্রাভেল করলাম, তো যারা এনটিটি আমি যাদের কথা আজকে বলবো, যে ইনসিডেন্টগুলো বলবো, তো তাদের মধ্যে অনেকে এখন এখানে এক্সিস্ট করছে, অনেকে মুক্তি পেয়ে গেছে। তো মুক্তি পেয়ে এখানে এক্সিস্ট করছে না, মানে এই হ্যাঁ, মানে ওয়ার্ল্ডে তোমার এক্সিস্ট কথাটা করছে, শুনে আমি ভয়ই পেয়ে গেলাম যে এখানে এই এক্সিস্ট ওয়ার্ল্ডে করছে। এক্সিস্ট করছে। আর আমি যতবার আমার যে ইনসিডেন্ট, ফার্স্ট যে ইনসিডেন্টটা, তো ওইটা যতবার বলেছি, 2-3টে পডকাস্টে বলেছি। আর এটা একদম সত্যি, কারণ এই জন্যই সত্যি, কারণ আমি নিজে এটা এক্সপিরিয়েন্স করেছি, কেউ বিশ্বাস করুক আর না করুক। তো যখন এইরকম জিনিস করা হয়, তো তখন প্রোটেকশন নিয়ে করা উচিত, বা ঈশান কোণে বসে করা উচিত। কোনো রেড পেপার বা রেড ক্লোথ যদি সিস্টেমের নিচে রাখা যায় বা ওপরে রেখেও কাজ করা যায়, তখন এই জিনিসগুলো কমে যায় আস্তে আস্তে। ফার্স্ট যে ইনসিডেন্টটা হয়েছিল, সেইটা আমার মা 2014-তে মারা যান। তো উনি মারা যাওয়ার পরে 1 বছর 2015 অবধি কোনো ইনসিডেন্ট সেরকম কিছু হয়নি, নর্মাল যেরকমভাবে জীবনযাপন আমরা করছিলাম সেইভাবেই করছিলাম। তো উনি মারা গেছিলেন হচ্ছে বার্ন কেসে, রান্না করতে গিয়ে উনি, মানে এমনভাবেই এটা হয়েছিল ইনসিডেন্টটা, 30% বার্ন ছিল, কিন্তু তাও উনি মারা যান। কিন্তু ওনার মারা যাওয়ার কথা ছিল না, কোনোভাবে ওনার শারীরিক কোনো সমস্যা ছিল, তাই জন্য উনি মারা যান ওখানে। তো তারপরে 1 বছর সেরকম কোনো প্রবলেম হয়নি, আমরা নর্মালি ছিলাম। 2015 সালেটা একদিন দুপুরে আমার একটা খুব বাজে অভ্যাস আছে, কিন্তু আমার ভালো লাগে জিনিসটা, যে আমি দুপুরবেলা খেয়ে ঘুমাই। তো আমি দুপুরবেলা খেয়ে ঘুমাচ্ছিলাম, আমার ঘরে আমি শুয়ে আছি। আমি স্বপ্নতে হঠাৎ করে দেখছি যে আমি যেই ঘরে শুয়ে আছি, যেইভাবে আমি শুয়েছিলাম ঘুমানোর আগে, সেইটাই আমি স্বপ্নতে দেখছি। আমি শুয়ে আছি, আর আমার মা যেই কাপড়টা পরে তিনি বার্ন হয়েছিলেন, মানে আগুনটা লেগেছিল, সেইটা পরে আমাদের সিঁড়ি দিয়ে নামছেন। হাত দুটো এরকম খোলা পুরো, মানে যেরকমভাবে ডাকে না, মানে একটা মানুষ মানুষকে ডাকে, মা নিয়ে হ্যাঁ। বাচ্চাকে ডাকে, ওই রকম হাত দুটো খোলা। আর উনি হাসছেন, ওনার চুলগুলো উঠছে। এইটা আমি যে বলছি, হয়তো মানে শুনতেও মনে হচ্ছে যে না ফেক, কিন্তু আমি এইটাই স্বপ্নতে দেখেছি, যে উনি যেইভাবে পড়েছিলেন, যেই কাপড়টা পরে, সেইটা পরেই নামছেন, চুলটা উঠছে, আর উনি হাসছেন। তোমারই তো মা, তুমি তো দেখতেই পারো, মানে খুব স্বাভাবিক এটা। হ্যাঁ, তো উনি নামছেন, এবার আমি এটা স্বপ্নতেই দেখছি। এবার উনি সিঁড়ি দিয়ে নামলেন, আমাদের ঘরে ঢুকলেন। এবার আমার মাথার সামনে এসে উনি দাঁড়ালেন। দাঁড়িয়ে এবার উনি আর কোনো কথা বলছেন না, উনি অবজার্ভ করছেন, হাসছেনও না, অবজার্ভ করছেন। অবজার্ভ করার পরে আমি যেভাবে শুয়েছিলাম ওইভাবে সেম দেখছি স্বপ্নতে। এবার আমাকে বলছেন, মানে খুব গম্ভীরভাবে 3বার বলল যে চল চল চল। তারপরে হট করে আমি না বুঝতে পারছি, আমার ঘুমটা ভাঙছে না, আমি বুঝতে পারছি যে আমি ঘামছি, আর খুব মানে মানে ভারী ভারী ফিল হচ্ছে। যখন চোখটা খুলি দেখি ওপরে ফ্যান চলছে, আর মনে হচ্ছে ঘরের মধ্যে আমি ছাড়াও কেউ আছে। তো এইটা মনে হওয়ার পর আমি ভাবলাম যে আমার মনের ভুল। তো কিছুক্ষণ চেষ্টা করলাম যে শোবো, কিন্তু আমি পারিনি। আমার মনে হচ্ছে কেউ আমার বেডের আশেপাশে ঘুরছে রাউন্ড করে, আর আমার মানে খুবই ক্লোজে আছে সে, ঠিক আছে, কিছু আমাকে বলতে চাইছে, বা আমাকে হয়তো কোনোভাবে ইঙ্গিত দিতে চাইছে, কিন্তু আমি ওখানে একা থাকতে পারছি না, অস্বস্তি হচ্ছে। আমি ওইখান থেকে উঠে চলে যাই। এটা হলো একদম ফার্স্ট। সেকেন্ড যেটা হয়েছিল সেটা হচ্ছে, আমি যেহেতু মিউজিকও করতাম, তো আমি এতটাই ইন্সপায়ার্ড, আমি ক্লাসিক্যাল শিখতাম। একটা টাইম ছিল যে 14 ঘন্টা আমি রেয়াজ করতাম, 24 ঘন্টার মধ্যে বাকি টাইম আমি খেতাম আর ঘুমাতাম। তো একদিন করছি ওই রকম, যখন আমি রেয়াজ করতাম চোখ বন্ধ করে করতাম। এবার হট করে আমার পাশের যে রুমটা, ওটা থেকে মনে হচ্ছে যে কেউ হাঁটছে, পায়ের আওয়াজ, যে খসখস যে পায়ের আওয়াজ, ওইটা হচ্ছে কেউ হাঁটছে। এবার আমি ভাবছি যে বাড়িতে তো কেউ নেই, ওই টাইমে বাড়িতে কেউ ছিল না, আমি একাই ছিলাম। তো আমি ভাবছি বাড়িতে তো কেউ নেই, তাহলে কিসের আওয়াজ? কোনো কিছু, মানে ইঁদুর হতে পারে, ঠিক আছে, আমাদের বাড়িতে তখন কুকুর ছিল, ওটাও হতে পারে, ও হতে পারে, কিন্তু ও ওই রকমভাবে আওয়াজ করবে না। এটা আমার ফিল হচ্ছিল যে মানুষের পায়ের আওয়াজ। তো আমি অত ধ্যান দিইনি ওখানে, আমি আবার রেয়াজ করছি, করতে 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 চোখটা আমার বন্ধ হয়ে গেছে, ওরকম করতে করতে পুরো ডিপে চলে গেছি। আমার রুম থেকে আমি যেই অ্যাঙ্গেলে বসে আছি, ঠিক এই অ্যাঙ্গেলটা এরকম, ওইখানে যদি দরজাটা হয়, একদম সামনে আমার যদি দরজাটা হয়, দরজার একটা যে পাল্লা, ওটা আমি দেখতে পাচ্ছি, সামনে কিছুটা স্পেস দেখতে পাচ্ছি। তো হঠাৎ করে চোখটা আমার খুলে গেছে, করতে করতে ওরকম করতে করতে চোখটা খুলেছে, আমি দেখলাম একটা পা উইদিন সেকেন্ডস, মানে চোখের পলক পড়ার মধ্যে বেরিয়ে গেল ওখান থেকে। আর সেটা সাদা স্মোকি একটা কিছু, আমার পাই মনে হলো, ওটা বেরিয়ে গেল ওখান থেকে, ঠিক আছে। আমি তারপরে ওইখানে আমার সব কিছু হারমোনিয়াম ছিল, আমার গুটিয়ে দরজা বন্ধ করে আমি বাইরে বাড়ির, আমি আর ওই ঘরে থাকিনি, আমি চলে গেছিলাম আমার জেঠুর বাড়িতে। আমার বাবা যখন ফিরেছিলেন, আমি তারপরে আবার রিটার্ন করেছিলাম। তারপর থেকে যখনই আমি শুতাম, আমার এটা মনে হতো যে আমার খাটের আশেপাশে কেউ ঘুরছে,
আমার মুখের সামনে যখন আমি চোখ বন্ধ করে শুয়ে আছি, আমার মুখের সামনে কেউ আসছে, তার নিঃশ্বাসটা আমার মুখের মধ্যে পড়ছে, আর এটা আমি ফিলও করেছি। তুমি কি বাবা মায়ের একটি সন্তান? না, আমার ভাইও আছে। তো এটা আমি বলবো কেন হয়েছে। তো আমি নিঃশ্বাসটা ফিলও করতাম। তো তারপরে যেটা হয়েছিল সেটা হচ্ছে, ওরম হতে 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 এমনও দিন গেছে যে আমি এতটাই ডিস্টার্ব ফিল হচ্ছি, আমার মনে হয়ে যাচ্ছে যে আমি কাঁদছি, মুখে বালিশ চাপা দিয়ে আমি কাঁদছি, যে ঘুমাতে পারছি না। কেউ বিশ্বাস করছে না আমার কথা, আমার বাড়ির কেউ বিশ্বাস করেনি, কিন্তু তাদের সাথে যখন ফিউচারে হয়েছিল তারপর তারা বিশ্বাস করে। আমার বাবা, আমার ঠাম্মা আছে, ঠাম্মা এই জিনিসগুলো বিশ্বাস করতো না। ঠাম্মার সাথে ইনসিডেন্ট হয়েছে, আমার সামনেই হয়েছে, বাবার সাথে হয়েছে, তারপরে হ্যাঁ বিশ্বাস করছে। কি হয়েছিল বলবো, ঠিক আছে, ওটা আলাদা ইনসিডেন্ট, এটা বলিনি আমি বলবো। তো আরও একদিন শুয়ে থাকতে থাকতে আমার 30 সেপ্টেম্বরে আমার জন্মদিন। 2019 অবধি, মানে 15 থেকে 19 অবধি এই জিনিসটা হয়েছে। প্রত্যেক বছর আমি বলতাম আমার বন্ধুদেরকে আর কি মেরে, যে যদি ভূত দেখতে হয় আমার বাড়িতে আসবি আমার জন্মদিনের দিন রাতের বেলা, আমি দেখাবো। মানে 29th আমি ঘুমাচ্ছি, সেটা 12টার পর 30th হয়ে যাচ্ছে, তখন এই জিনিসটা হতো। এই 4 বছর হয়েছে আমার সাথে, প্রত্যেকবার? 4 বছর হয়েছে আমার সাথে। আমি শুয়ে থাকতাম, ঠিক আছে, 12টার পরে 30th যখন হতো, মনে হতো কেউ একটা এসে, আমি সোজা হয়ে শুতাম বা এরম কাত হয়ে শুতাম, যাই শুতাম, কেউ একটা এসে একটা ঠান্ডা কোনো মানে হাত জাতীয় জিনিস, আমি বলবো না যে হাত, আমি যেহেতু দেখিনি, আমার মাথার উপর এরম রাখছে। আর যখনই রাখছে আমার ঘুমটা ভেঙে যাচ্ছে, আর ওটা এতটা বরফের মতো ঠান্ডা, মানে বরফের থেকেও যদি কিছু ঠান্ডা থাকে সেরকম। এইটা হতে হতে আমি এটাই ভাবতাম আমার মনের ভুল। তার সাথে এই জিনিসগুলো হচ্ছে, এই যে নিঃশ্বাস পড়ছে মুখের মধ্যে, ঘুরছে, আমি পায়ের আওয়াজও পেয়েছি যে রাউন্ড করে ঘুরছে। যখন আমি এরকম হাতটা রেখেছি, আমি চোখটা খুলেছি, ছায়া পড়ছিল, নাইট ল্যাম্পের ছায়াটা পড়ছিল। আমার মায়ের যেরকম চুল ছিল, আমার মা যেভাবে চুল আঁচড়াতেন বা যেভাবে হেয়ার স্টাইলটা ছিল, মনে হলো কেউ ওই রকম হেয়ার স্টাইলের কোনো ছায়া সরে গেল ওখান থেকে, ছায়া সরে গেল ওখান থেকে। তো আমি সেই রাতেও ঘুমাতে পারিনি, আমি আমার বাবার সাথে গিয়ে আমাকে শুতে হয়েছিল। আর আমি খুব কাঁদতাম যখন এই জিনিসগুলো হতো, আমি খুব কাঁদতাম। কিন্তু আমি বলবো যে আমি এই ফিল্ডে কাজ করি, আমি এত কেসেস দেখেছি, অনেক ইনসিডেন্ট দেখেছি, অনেককে আমি হেল্পও করেছি, তাদের হেল্পও হয়েছে, আমার অনেক নিজের ক্ষতিও হয়েছে। কিন্তু আমি বলবো যে খুব বড় ক্ষতি যেটা হতে পারতো, কোনো না কোনো এনার্জি, কোনো না কোনো, সেটা ভালো এনার্জি হতে পারে বা আমার হয়তো মায়ের এনার্জি, আমি বিশ্বাস করি যে ভগবান শিব আর আমার মা দুজনে মিলে কিন্তু আমাকে প্রোটেক্ট করে, আর এটা আমি প্রমাণ আমি পেয়েছি। এই জিনিসটা আমি ফিল করি যে ঠিক আছে, যখন আছে আমার ওপর, তো তখন আছে। আমার ওপর অনেকবার ব্ল্যাক ম্যাজিক করারও চেষ্টা হয়েছে, অনেক কিছু হয়েছে। আমি নিজের স্বপ্নতে সেটা দেখে দেখে ফেলি যে কে করছে আর কেন করতে চাইছে, এই জিনিসটা আমার মধ্যে আছে। কিন্তু আমি কোনোদিনও এই জিনিসটা বলবো না যে আমি স্পিরিট একদম চোখের সামনে দেখেছি, আমি ওটা দেখিনি। তারপরে একটা ইনসিডেন্ট যেটা হয়েছিল, সেটা হচ্ছে একদিন আমার বাড়িতে কেউ ছিল না, তখন আমি কম্পিউটার গেমসও খেলতাম। একটা ভাই আসতো, ওর নেশা ছিল খেলার। এসে বসার পর আমার একটু ভালো লাগছে না, ঠিক আছে কেউ তো আছে। তো ও বলছে যে আমিও খেলবো, আমাকে ঠিক আছে খেলবি, এই বোতলটা নিয়ে জলটা ভরে নিয়ে আয়, আমাদের কিচেনে যা, জলটা ভরে নিয়ে আয়। ও গেছে, ও অতটা মানে ও এসব কিছু ফিল করেনি আমার বাড়িতে কোনোদিনও। ও গেছে, ও কল থেকে জলটা ভরছে। এবার ওর মানে কিচেনের যে ডোরটা, ওটা হচ্ছে ওর ব্যাক সাইড হয়ে গেছে, ব্যাক ফেসিং হয়ে গেছে। ভরতে 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 হট করে শুনি বোতলটা ফেলে ও দৌড়ে চলে এসছে। বোতলের আওয়াজটা আমি পেয়েছি, ও দেখি মানে এত জোরে দৌড়ে এসছে, হাঁপিয়ে গেছে, মানে ফেসের যে এক্সপ্রেশনটা, সে এতটাই মানে ওর ভয় পেয়ে গেছে, বলছে আমি ভরবো না জল। বললাম কেন, কী হয়েছে? বলছে কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে, আমি যখনই বোতলটা ভরছি আমার কাঁধের মধ্যে এরমভাবে হাত রাখলো, আমি জল ভরবো না। ও মানে জাস্ট কিচেনটা একটু দূরে, বেরিয়ে একটু গেলেই কিচেন, ও ওখানে জল ভরতে গেলই না। ওকে আমি যা বলেছি ও সব করেছে, আর ও তো ভীতুও না। ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স তো না, মানে জল ভরছি তখন যদি কেউ পেছন থেকে কাঁধে এসে হাত দেয়, তাকে দেখতে না পাই, হ্যাঁ মানে হার্ট অ্যাটাক হয়ে যায়নি অনেক বড় ব্যাপার? হ্যাঁ, ওরকমও ফিল করেছে। তারপর থেকে আমি ওকে কোথাও যদি একা পাঠাতাম আমার বাড়িতে, ও যেত না। আমি যদি ওকে বলতাম মানে লাইট জ্বলছে ঘরের মধ্যে, ও যাবে না, ও এতটাই ভয় পেয়েছিল এরকম। তো এরকম অনেক ইনসিডেন্টস হয়েছিল। এবার কেন এই জিনিসটা আমার সাথেই হয়, কারণ আমার প্রথম কথা রাশি হালকা, আর সেকেন্ড হচ্ছে আমি প্রথম সন্তান। মারা যাওয়ার পর যে শ্রাদ্ধ শান্তি করা হয় সেগুলো আমি করেছিলাম। আমার বাবার আগে আমি এই জিনিসটা ফেস করেছি, যে লাইফের যে আলটিমেট ট্রুথ, এই যে আমরা এত সাজি, এত কিছু করি, ঠিক আছে, আমরা এত লাক্সারিয়াস লাইফ লিড করি, এখান থেকে যদি একটুখানি কেটে যায় সেটাকে আমরা ব্যান্ডেড করি। মানুষ যখন মারা যায়, ওই মারা যাওয়ার পরে আর কিচ্ছু নেই। আমি আমার মানে মায়ের যখন কাজটা করছি, যখন শ্মশানে জিনিসগুলো হচ্ছিল, মুখাগ্নি হোক, তারপরে পিণ্ডদান হোক,
আমি জাস্ট দেখলাম যে চোখের সামনে জিনিসটা কতটা বাজেভাবে হতে পারে। জাস্ট মনে হচ্ছে এটা কোনো ফালতু জিনিস, ওয়েস্ট মেটেরিয়াল, আর কিচ্ছু না। তো আমি মনে করি যে এই যে আমরা বেঁচে আছি, অনেকেই হয় কি জন্মানোর পর থেকে অনেকে দেখতে পায় না, কেউ মানে ফিজিক্যালি ডিসেবলড হয়ে অনেকে জন্মায়, তারপরে অনেকে খেতে পায় না, রাস্তায় অনেকে শোয়। তো যখনই আমি এই জিনিসগুলো দেখি, আমি এটাই ভগবানকে বলি যে থ্যাংক ইউ, যে আমি হয়তো কিছু ভালো করেছি, যে আমার মাথার তলায় ছাদ আছে। ডেফিনেটলি। এই জিনিসটা আমার মানে এতটাই কষ্ট হয় জিনিসটা, আমি ফিউচারে এটাই করতে চাই, যদি আমি কোনোদিন বড় হতে পারি, যে আমার কাছে আমি কিছু করার জন্য আমার কাছে কিছু থাকে, আমি সবার আগে ওদের জন্য করব। কারণ আমি বেঁচে আছি, এটাই সব থেকে বড় গিফট। কারণ আমি জীবনের আলটিমেট ট্রুথটা অনেক আগে দেখে নিয়েছি, 17 ইয়ার্সে, যেটা তখন আমার মায়ের বাবাও দেখেনি। মৃত্যুতে। তো আমরা ব্রাহ্মণ, তো আমাদের একটা ইয়ে আছে, এটা সবার জন্য আছে কিনা আমি জানি না, যে বাবা মা যখন মৃত, মানে দুজনে একসাথে যতক্ষণ না মারা যাবে, তো ততক্ষণ গয়ে গিয়ে পিণ্ডদান করা যায় না। এইটা আমাদের নিয়মে আছে, কার নিয়মে বাকি আছে না আছে আমি জানি না, অতটা বলতে পারবো না। তো সেটা আমরা করতে পারবো না। এবার আমার মা যেহেতু বার্ন কেস, ওইভাবে মারা গেছেন, তো সেইখানে আমাকে গয়ে গিয়ে পিণ্ডদান করতেই হবে। আর আমার মায়ের স্পিরিট এখনও এক্সিস্ট করে, সেটা আমি বুঝতে পারি। আর মানে তুমি বুঝতে এখনো ফিল করতে পারো? অবশ্যই। আর আমাকে এখন ভয় দেখায় না। ওনার ব্যাপারটা কি, উনি মুক্তি চান, যে কোনো স্পিরিট মুক্তি চায়, কেউ ভয় দেখাতে আসে না। হ্যাঁ, মা কি তার সন্তানকে ভয় দেখাতে পারে? আমি ভয় পাচ্ছি, কিন্তু মারা যাওয়ার পর উনি আমার মা নয়, উনি একজন স্পিরিট। যদি ধরুন আমার মা মারা গেছে, তো আমার মা আমাকে ভালোবাসে, আমার মা চাইবে যে আমি আমার মায়ের কাছে যাই, কিন্তু সেটা কিভাবে পসিবল, আমি যখন মারা যাব তখনই। তো ক্ষতিটা এইভাবে হবে। তো আমার মা এটাই মানে ফিল করাতো বা বোঝাতো যে আমি মুক্তি চাই কোনোভাবে, যেহেতু আমার রাশিটা হালকা, আমাকে ফিল করাতে পারতো, আমার বাবাকে পারবে না, আমার ঠাম্মাকেও পারবে না। তো ওই জন্য আমি এই জিনিসটা ফিল করতাম। তো তারপরে হয়তো ওনার মনে হয়েছে, উনি বুঝেছেন যে জিনিসটা, যে বাবা যতদিন থাকবে এটা হবে না, উনি এখন এই জিনিসটা করেন না। এগুলো বন্ধ হয়েছে এখন? হ্যাঁ, অনেক বন্ধ কিন্তু হয়েছে। তোমার বাবা ঠাকুমা ওনারা কি ফিল করেছিলেন, ওনারা কি দেখেছিলেন? একদিন আমি আর ঠাম্মা একসাথে শুতাম, তখন শীতকালই ছিল, আমি অনেক রাত অবধি জেগে থাকি। তো একদিন শুয়ে থাকতে থাকতে তখন আমার কানে ইয়ারফোন ছিল না। ইয়ারফোন না থাকায় আমি বাইরে সব কিছু শুনতে পারছি, আর ফোনের সাউন্ডটা খুব কম, আমার ঠাম্মা ঘুমাচ্ছে। তো আমি ফার্স্টে আমাদের যে ডোরটায়, ওটায় দুটো নকের আওয়াজ পেলাম। নক মানে হিউম্যান হাত দিয়ে যে নকটা হয়, মানুষের হাতের নক, ওইটাই দুবার, শুধু দুবারই হলো। তো আমি একবার বললাম যে কে রে, ঠিক আছে, আমি কি উঠবো, এরকম একটা আমার মিক্স ফিলিং হচ্ছে, যে চোর এলো, শীতকাল, নাকি কুকুর, নাকি বেড়াল, আমি বুঝতে পারছি না। তো খুব ক্যাজুয়াল নিয়েছি, শুয়েছি। আবার আমি ভিডিও দেখছি, সেকেন্ড টাইম আবার দুবার নক হলো। দুবারে বেশি কোনো নক হচ্ছে না, দুবারই নক হচ্ছে। এবার আমি ভাবছি যে আমি কি করব, ঠাম্মাকে ডাকবো, উঠবো, মাথায় আমার চলছে যে কি করা উচিত। তো সেকেন্ড টাইমও কিছু করি, থার্ড টাইম হয়েছে। এবার আমার মনে হচ্ছে যে যখন থার্ড টাইম হবে তখন আমি ডাকবো বা উঠবো। তো থার্ড টাইম হয়েছে, এইরকমভাবে নকটা হচ্ছে, তখন কুকুর বা মানে কোনো অ্যানিমেল নয়, মানুষ, কোনো কেউ মানুষ? বদমাইশি করছে, অথবা কোনো চোর দেখছে যে ঘুমিয়ে গেছি কিনা। তো আমি এবার চেঁচিয়ে উঠেছি যে উঠবো, দেখবি, বাইরে যাবো, এরকম একটা ব্যাপার। ঠাম্মা উঠে গেছে, ঠাম্মাকে ডেকেছি, লাইট জ্বালিয়েছি ঘরে, দিয়ে বললাম যে এই জিনিসগুলো হচ্ছে, আমি কি বাইরে যাব? বলছে না, এখন যাস না, যদি হয় তাহলে তখন উঠবো, একসাথে যাব। এবার যাতে আওয়াজটা হয়, নাহলে তো আমি ভুল প্রমাণিত হয়ে যাবো। হ্যাঁ, ঠাকুমা বুঝতে পারবে না যে হ্যাঁ, সত্যিই হয়েছে কি। এবার আমি ভগবানকে বলছি যে যাতে আওয়াজটা হয়, আওয়াজটা অনেকক্ষণ ধরে হচ্ছে না। আমি ওয়েট করেই যাচ্ছি। ঠাম্মা দিকে শুয়ে আছে, আমাকে একবার বললো যে কিছুই তো হচ্ছে না, তুই ভুল শুনেছিস, তোর মনে ভুল। যখনই ওটা বললো তখনই নকটা হলো, আর ওই দুবারই নক হলো। ওই যখন নক হয়েছে, আমরা উঠে, ঠাম্মা বেরোয়নি, আমি বেরিয়েছি, হাতে আমার একটা লাঠিও ছিল, আমার দাদু পুলিশে ছিলেন, তো একটা বড় লাঠি ছিল। বেরিয়ে বাগানে গেছি, আমাদের বাগানে আমার একটা ফ্রেন্ডকে ওর মধ্যে কল করেছিলাম মাঝে, যখন থার্ড নক হয়েছিল, যে তুই নিজের ব্যালকনিতে আয়, তো বাড়িটা তো সামনে, তুই দেখ তো আমাদের বাগানে কেউ দাঁড়িয়ে আছে কিনা। যদি দাঁড়িয়ে থাকে তাহলে আমি বুঝে যাবো যে কেউ ইয়ার্কি মারছে বা চোর। যদি কেউ না দাঁড়ায়, ফোর্থ নকটা যখন হয়েছিল, ঠিক আছে, যদি কেউ না দাঁড়ায় তাহলে আমি বুঝবো যে অন্য কিছু, আমি বেরোবো, তুইও আসিস। আমি তোকে সত্যি কথা বলছি, মিথ্যে কথা বলছি না, ওখানে কেউ নেই। তোদের দরজা আমি পুরো দেখতে পাচ্ছি, তোদের বাগান দেখতে পাচ্ছি, যেই দরজায় নক হচ্ছে ওর সামনে কেউ নেই। বেরিয়ে গেছি, বেরিয়ে আমি আমার বাগানে, ও রাস্তার ওই পারে, আমাদের যে ইয়েটা পাঁচিলটা, ওটার ওই পারেও। এইবার যেটা হচ্ছে সেটা হচ্ছে, কথাবার্তা বলছি, আমার মায়ের একটা আম গাছ লাগানো ছিল আমাদের বাগানে, সব গাছ আমার মায়ের লাগানো, সব গাছে ফল হয় এখনও। তো ওইখানে ওর তলাতে দাঁড়িয়ে কথা বলছি, বলতে অনেক রকম কথা হয়েছে, কে বুঝে নেবো, এই করবো, অনেক রকম কথা হয়েছে। তো ও বাড়িতে গেছে,
ও বাড়িতে গিয়ে ও ডিনার করেছে। এবার ডিনার করার জন্য হাতটা ধুতে হবে। এবার ও দেখছে হাতে জ্বালা করছে, এবার ও হাতে জল দিয়ে ভালো করে মুছে টুছে এসছে, দেখছে যে 3টে স্ক্র্যাচের মানে নখের দাগ, আঁচানো এরকম দাগ, সেটা অনেকটা বড়, সেটা আমার কাছে পিকচারও পাঠানো ছিল। সেইটা ও দেখছে, দিয়ে ও আমাকে ফটোটা তুলে আমাকে পাঠিয়েছে যে দেখ এইরকম। এইবার তখন আমি এই কাজগুলো করতাম না, আমি জানতাম না। তো তখন যখন পরে আমি জেনেছি, তখন আমি বুঝেছি যে 3টে আঁচানো দাগ মানে হচ্ছে সিরিয়াস ওয়ার্নিং। কিন্তু আমার ইন্টারফেয়ার করছে ও। হ্যাঁ, এই যে বলেছে বুঝে নেবো, এই করে নেবো, এটা ওরা পছন্দ করে না। আর মানুষের যা সেন্স, তাদের থেকে মানে 10 গুণ বেশি সেন্স কিন্তু স্পিরিটদের। আর ওদের মানে আত্মসম্মান যেটা, সেটা কিন্তু অনেক বেশি। পারমিশন ছাড়া ওরা কিন্তু কোথাও যায়ও না, কারোর বাড়িতে ঢোকে না, কারোর বডিতেও ঢোকে না। পারমিশন নিয়ে তারপরে ঢুকবে, সেটা যে কোনোভাবে হতে পারে। সেটা ওরা ছলনা করে পারমিশন নেয়, কিন্তু ওরা ঢুকবে। তো ওই যে বলেছিল যে বুঝে নেবো, ছাড়বো না, এই করবো, ওটার জন্যই ওকে এফেক্ট করেছে। আমার কোনো দিনও কোনো স্পিরিটের দ্বারা কোনো রকম ক্ষতি হয়নি। প্রথম কথা হচ্ছে যে এই যে স্পিরিট, কেউ মানে কোনো স্পিরিট নিজে নিজে কাউকে ধরে না। সব থেকে বেশি এখন যেটা হয় ব্ল্যাক ম্যাজিক। আমরা বলি যে আমরা সভ্য সমাজে বাস করি, এখন এইসব কিছু হয় না, এখন এইসব সব থেকে বেশি হয়। আমার কাছে আজকে একটা গাড়ি আছে, আমার পাশের বাড়ির লোকটার কাছে গাড়ি নেই, তার মনে হিংসা হচ্ছে যে গাড়ি কিনে ফেললো, আমার কাছে গাড়ি নেই, আমি একে ভালো থাকতে দেবো না, সে গিয়ে ব্ল্যাক ম্যাজিকটা করছে। কিছু খেতে মানে খাবার নিয়ে এলো, এটা খেয়েও, তো ওর মধ্যেই ওটা করা আছে ওরকম, আপনি খেলেন, আপনার পুরো ওখানে হেল হয়ে গেল সব কিছু। কতটা ক্ষতি হতে পারে, মানে এই যে তোমরা তো দেখো, জীবনও যেতে পারে। আমি একটা কেস ইনসিডেন্ট বলছি, জীবনও যেতে পারে। এটা আমার সাথে রিসেন্ট হয়েছে, 1 উইকও হয়নি। আমার থেকে রেমেডি করে নিয়ে গেছে, এখন ওই জিনিসগুলো সবই বন্ধ হয়ে গেছে। কিন্তু মানে এটা করানো হয়েছিল ডিভোর্সের জন্য, ইন্টারকাস্ট ম্যারেজ, হিন্দু মুসলিম ম্যারেজ, ডিভোর্সের জন্য করানো হয়েছে। আর আমার কাছে যখন প্রথম কল এসেছিলো, আমাকে বলা হয়েছে যে দাদা এরকম, আমাদের একটা রুমেরই, আমরা রেন্টের রুমে থাকি, ওখানেই কিচেন, ওখানেই বাথরুম, ওখানেই আমার কাজ, ওখানেই সব কিছু। আর খুব ভালো কথা, সেটা কোনো ব্যাপার না, কী প্রবলেম হচ্ছে? বলছে যে যখন আমি রাতে কাজ করছি, মনে হচ্ছে কেউ আমাকে নোটিস করছে, কেউ আমাকে দেখছে। আমার ওয়াইফ রাতের বেলা মানে যখন শুয়েছে, একদিন এরকম দেখেছে, 1-2 দিন এরকম দেখেছে যে কেউ দাঁড়িয়ে আছে, খুব হেলদি আর কালো, মানে কোনো ফেস বোঝা যাচ্ছে না, কালো, ঘরের ভেতরে মেল মানে মানে মেল কোনো দাঁড়িয়ে আছে, কোনো ফিমেল নয়, দাঁড়িয়ে আছে। আমি বললাম যে কোনোভাবে তোমার ওয়াইফের সাথে কিছু করার চেষ্টা করেছে, ফিজিক্যাল কোনো কিছু? তো বলছে না। আচ্ছা ঠিক আছে। তারপরে বলছে যে যখন আমি তোমাকে এই ইনসিডেন্টগুলো বললাম, আমার ওয়াইফের সাথে আরও ঝামেলা আমার বেড়ে গেল। আমার ওয়াইফই কিন্তু তোমাকে কন্ট্যাক্ট করার জন্য বলেছিল, কিন্তু যখন তুমি এখানে ঢুকে পড়ছো খুব ভালোভাবে, আমার ওয়াইফ বলছে না আর কন্ট্যাক্ট করবো না। আমার ওয়াইফ আমার সাথে মানে ঝামেলা করছে আমার সাথে। এইটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট। মানে যে স্পিরিট আছে, সে ওখানে প্রেজেন্ট আছে, সে এটা মানে মেন্টাল ইয়েটা করে দিচ্ছে যে না, কন্ট্যাক্ট হবে না, কন্ট্রোল করছে। হ্যাঁ। তো তারপরে যেটা হয় সেটা হচ্ছে একদিন পুরো 2টো থেকে 2:30 রাত আমাকে ফোন করেছে, দাদা আমার ঘরের দেওয়ালে মানুষের পায়ের ছাপ, সেটাও বাচ্চার ঘরের দেওয়ালে। ওরা এতটাই বুদ্ধিমান হয়, আমি বলেছিলাম, এর মাঝেই বলেছিলাম যে ঘরের যে মেঝে, ওখানে পাউডার বা আটা কিছু ছড়িয়ে রাখো, ওই বেলাটা ওখানে আসবে না, ছড়িয়ে দিয়ে বেরিয়ে যাও, এসে দেখবে যে ওখানে কোনো পায়ের ছাপ আছে কিনা। নিচ দিয়ে হাঁটেনি, হেঁটেছে দেওয়াল দিয়ে, কিন্তু ছাপ তো দেওয়ালে ছাপ পড়েছে। কিন্তু ওরা যে এই জিনিসটা ছড়ানো হয়েছে, কেন ছড়ানো হয়েছে, কি হবে ওটা দিয়ে, এটা কিন্তু ওরা বোঝে। এই যে পাটা দেবে না, এটা আমি বুঝতে পারিনি। তো তখন ওই দিন রাতের বেলায়, এটা যখন আমাকে ফটো পাঠিয়েছে, ওই দিন রাতের বেলায় মানে আমি এত বাজে স্বপ্ন দেখেছি। আমার বাবা রেলে কাটা পড়ে গেছে, ঠিক আছে, আমার ঠাম্মা বিছানা থেকে পড়ে মারা গেছে ওইখানে। আমার ঠাম্মা খুব উইক, হাঁটতেও পারেন না, ধরে ধরে হাঁটাতে হয়। আমি দেখছি মানে ওটা আমাকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে তুমি ওখানে যেও না। তো আমি এতটাই প্রোটেক্টেড থাকি, তো আমি এইসবে ভয় এখন আর পাই না। তো আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি দেখছি। ঘরের মাটিটা চেয়েছিলাম, আর ঘরের বাইরের মাটি, ঘরের ভেতরের ধুলো এনেছে আমার কাছে। হাজব্যান্ড ওয়াইফ দুজনেই এসছে। আমি কালী মন্দিরের সামনে ইচ্ছা করে দাঁড়িয়েছিলাম। আমাদের ওই এরিয়াটা পুরোটাই হন্টেড, জলা জমি মানেই হন্টেড। ওখানে সবকটা ধানি জমি। কোন জায়গা এটা? ব্যারাকপুরের চাঁদমারি যে এরিয়াটা আছে, যেখানে আমি থাকি, ওইখানে। মানে ওখানকার মানুষজন জানেন এটা? জানে কেউ না, জলা জমি হন্টেড, এইটা যারা আমরা বাস্তু করি বা এই সব জিনিস করি তারা জানে। কিন্তু যদি কেউ জানে যে ওখানে হন্টেড, ওখানে প্রত্যেকটা বাড়িতে কিছু না কিছু প্রবলেম আছেই, এটা একদম 100% শিওর। এবার সবাই তো আর মানে মুখ দেখে তো বোঝা যায় না, ঘরের ভেতরে ঢুকলে তখন বোঝা যাবে। তো তখন যেটা হয়েছে, আমি এসে এবার
আমি নিজেকে প্রোটেকশন নিয়ে আমি গেছিলাম, কারণ আমার এটা মনে হচ্ছিল যে কোনো না কোনো প্রবলেম আছে ওই মেয়েটার মধ্যে। ওই মেয়েটার যে পজেসড হয়তো, তাই তো? অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটা এতটাই ওই রকম টাইপের, স্যাটার্ন আর কেতুর একটা দৃষ্টি এমনভাবেই পড়ে আছে যে ওর পজেসড হওয়ার চান্স সব থেকে বেশি। আর ওর হাজব্যান্ডের কিচ্ছু হবে না, ওর হাজব্যান্ডের চার্টে কোনো প্রবলেম নেই। এসছে আমার কাছে, ও দেখি আমার কাছে আসছে না, ঠিক আছে, আমি এখানে, ও এইখানে, অনেকটা মানে 2 হ্যান্ড 3 হ্যান্ড ডিস্টেন্স। ও, আমি বলছি যে তোমার হাজব্যান্ড এখানে দাঁড়িয়ে আছে, তুমি এখানে আসো, ওখানে তো রাস্তা, গাড়ি আছে। না দাদা আমি যাবো না, আমার তোমার কাছে যেতে ভয় লাগছে। কেন ভয় লাগছে কেন, আমি তো মানুষ, আর তোমার হাজব্যান্ড আছে, আমি কথা বলবো কী করে তোমার সাথে? বলছে না দাদা আমি এখান থেকেই কথা বলবো, তোমার কাছে যেতে আমার মাথাটা ব্যথা করছে, আমার কাছে আসলে আমার মাথা ব্যথা করছে। আমি বুঝলাম আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে দিইনি। তখন বললাম যে ঠিক আছে মাটিটা দাও দেখি। মাটিটা আমি যখন নিলাম, যে বাড়ির যে বাইরের যে মাটিটা, ধুলোটা না মাটিটা, ওটা আমি স্মেল করলাম। ওই রকম মাটির গন্ধ আমি কোনোদিনও আজ অবধি শুকিনি। বাজে। ওই রকম বাজে, ভালো ওরকম না, বাজে নয়, কিন্তু এমন একটা স্মেল, ওই রকম মাটির গন্ধ হতেই পারে না। আর ওই মাটির গন্ধটা শোকার পরে আমার যা মাথা ব্যথা হলো, আমি ওই দিন মানে দুপুর থেকে রাত, পরের দিন সকাল অবধি আমার মাথা ব্যথাটা চলেছে। কি বিপজ্জনক। তো তখন আমি বললাম যে ঠিক আছে, তারপরেও মেয়েটাকে ডাকলাম যে তুমি এসো মন্দিরের এখানে বসো, ওকে আর একটু টেস্ট করছি আমি, মন্দিরের এখানে বসো। ও মন্দিরের ওখানে বসা তো দূর, ওখানে গেলই না, কাছেই গেল না, টানাটানি। বরকে বললাম যে বসাও ওখানে, দেখি না কি হয়, আমি ইচ্ছা করেই বললাম যে বসাও দেখি, যতই চেষ্টা করলো বসাতে পারলোই পারলো না। না। তখন আমি বুঝলাম একটু, পেছনে যে পুকুর আছে চাঁদমানি, আমাদের চাঁদমানি পুকুর, ওটা ফেমাস পুকুর। তো ওইখানে 13 জন সুইসাইড করেছে। তো ওটা আমি জানি, ওরা তো জানেন, ওরা বাইরে থেকে এসছে। আমি বললাম চলো, তো মেয়েটাকে বললাম চলো ওই পেছন থেকে একটু ঘুরে আসি, পুকুরটা দেখাবো তোমাকে। তো গেছে আমার সাথে, দেখি খুব এক্সাইটেড হয়ে যাচ্ছে। আমি তখন মানে ফেসিয়াল এক্সপ্রেশন দেখে বুঝলাম যে শয়তানের কাছে গেলে ওরকম এক্সাইটেড হয়ে, বন্ধুর কাছে যাচ্ছে এক্সাইটেড হয়ে গেছে, ভগবানের কাছে যাবে না। ঠিক আছে, যাচ্ছে খুব আনন্দ, দেখি সবার আগে যাচ্ছে, আমি পেছনে যাচ্ছি ইচ্ছা করে, ওর হাজব্যান্ড মিডিলে, আর ওর দেখি সবার আগে যাচ্ছে, রাস্তাটাও কিন্তু ঠিক বার করেছে। চেনে তো না। না, আমি পুরো নোটিস করলাম। দিয়ে পুকুরটার কাছে গিয়ে ওকে বললাম যে এইবার এখানে বলো তো, যে এই পুকুরটার হিস্ট্রি বলো তো, এখন এই যে পুকুরটা আছে এখানে তোমার কি মনে হচ্ছে এখানে কি আছে বা কি ছিল। ও মানে আমি ওখানে ছোট থেকে বড় হয়েছি, আমি হিস্ট্রিটা জানি, ও ওখানে জাস্ট কিছুক্ষণের জন্য এসছে, যা হিস্ট্রি আমি জানি ও পুরো ডিটো ওখানে ওটা বললো। তখন আমি শিওর হয়ে গেলাম যে ও পজেসড, হালকাভাবে হলেও পজেসড, ঠিক আছে, অত পুরোপুরি এখনও ক্ষতি করতে পারিনি, কিন্তু পজেসড। আমি বললাম ঠিক আছে চলো, ওখান থেকে নিয়ে এলাম। তারপরে যখন আসছি তখন আমাকে বলছে দাদা একটা কথা বলবো। আমি বললাম হ্যাঁ বলো। তখন বলছে যে আমি না এই মাটিটা যখন নিয়ে আসছি, আমি ভাবলাম যে এই মাটিটাকে বিকৃত করে দেবো কোনো কিছু মিশিয়ে, দেখি তুমি বুঝতে পারো কি না। তখন আমি বুঝলাম যে হ্যাঁ এবার 100% শিওর যে ও পজেসড, কারণ যখন কোনো এন্টিটি এরমভাবে কাউকে পজেসড করবে, সে চাইবে যে বুঝতে না পারুক যে কি আছে না আছে। তো সেই সেটা আবার বলছে তোমাকে। হ্যাঁ নষ্ট করার সে চেষ্টা করে। এনটিটি ভেতরে থাকা মানে যে সবসময় এনটিটি কাজ করবে এটা নয়, নিজের যে সোলটা ওটাও কিন্তু হাবি হয়, মানে ইন্টারচেঞ্জ হতে থাকে। যে যখন বেশি পাওয়ার যার মধ্যে থাকবে সে তখন ওটার মধ্যে থাকবে, মানুষটার মধ্যে থাকবে। ডুয়াল ক্যারেক্টার হয়ে যাবে। হ্যাঁ, একটা টাইমে একটাই সোল কাজ করে। আর হিউম্যান স্পিরিট হচ্ছে আলাদা, ডিমনিক স্পিরিট হচ্ছে আলাদা। ওদের বাড়িতে রক্তবান মানা হয়েছিল। রক্তবান এই জন্য মানা হয়েছিল, এটা এইভাবে বুঝেছি, ওদের দেওয়ালে রক্তের ছাপ, রাতে শুয়েছে সকালে উঠে দেখছে রক্তের ছাপ। তো রক্তবান এই জন্যই মারা হয়েছিল যে ওদের যাতে ডিভোর্স হয়ে যায়, আর কোনো কারণে না। ডিভোর্স হয়ে যায়, আর যদি ডিভোর্স না হয় তখন যে কোনো একজন মারা যাবে। এরকম ভয়ঙ্কর কিছু করে মানুষ। এটা এটা জাস্ট একটা কেস, এরকম মানে এত বাজেভাবে জিনিসগুলো করা হয়। আর তুমি হয়তো ভাববে যে না এই মানুষটা আমার সাথে করলো, এ তো করতেই পারে না, তুমি দেখবে ওই করেছে। মানে চেনা মানুষ করছে। অচেনা মানুষ কোনোদিন ব্ল্যাক ম্যাজিক করতে পারে না। কেন? কন্ট্যাক্ট থাকতে হবে, তোমার জিনিস চাই। আমি যদি এখান থেকে এই ধরো এটা কফি মাগ, আমি যদি কফিটা খেয়ে যাই, তুমি এটা দিয়ে আমাকে আমার জীবন হেল্প করে দিতে পারো। তার মানে তুমি তো বলছো যে কোথাও গিয়ে চা কফি খাওয়াই যাবে না, মানে কিছু খাওয়াই যাবে না কোনো অচেনা জায়গায় গিয়ে। কেউ যদি করতে যায় সে সেটা করতে পারে। তোমার একটা চুল দিয়ে, সিগারেটের বার্ড দিয়ে, তোমার ড্রেসের একটা সুতো দিয়ে, টুকরো ছেড়ে সুতো দিয়ে, তোমার পায়ের ধুলো দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা যাবে। তা বলে কি আমি শাহরুখ খানকে করতে পারবো? পারবো না, তাহলে তো অনেক কিছু হয়ে যেত। এগুলোর এফেক্ট যারা ফেস করেছে, আমি আগে ভাবতাম এগুলো তো হয় না, এত গল্প এরা বলে, তাহলে এরা কীভাবে কী বলে। যারা ফেস করেছে তারা জানে। আমি যখন দেখেছি ওরকম ছাপ, ওটা মিথ্যে হতে পারে না। ওদের বাড়িতে কোনো বাচ্চা নেই,
প্রথম কথা। দেওয়ালে অত উপরে কি করে হ্যাঁ, পায়ের মানে ছাপ মানুষ করবে? কি করেই বা পায়ের ছাপ দেওয়ালে তো হতে পারে না, কোনো মানুষ করে পায়ের ছাপ করবে? দেওয়ালে কি করে করবে? আমি এটাও বলেছি যে তোমরা ঠিক দেখেছো, আমাকে প্রুফ দাও, আমাকে দেখাও। আমি ওদের বাড়িতে আমাকে এখন অবধি ভিজিটও করতে দেয়নি, আমি যা রেমেডি করেছি দূর থেকে করেছি এখন অবধি। ঠিক আছে, মানে যদি স্পিরিট না চাই যে তুমি ভিজিট করো, তুমি ভিজিট করতে পারবে না, বা ভিজিট করতে গিয়ে তুমি ধরো মারা যাবে বা অ্যাক্সিডেন্ট হবে এরকম। মানে এরকম বাধা পেয়েছো কখনো? পেয়েছি। আমাদের যে টিমটা ছিল তোমার 2020 5জন টোটাল ছিল। একটা দাদা ছিল, সেই দাদাটা হচ্ছে আমাদের সবার হেড ছিল তখন। ওই দাদা সব কাজ জানতো, আমরা কিচ্ছু জানতাম না। আমার ইন্টারেস্ট ছিল, আমি বলতাম দাদাকে। বলতাম কেন সেটা আমি বলছি যে কী হয়েছে পরে। দাদার কাছে সেই জিনিসগুলো, মানে যেই জিনিসগুলো আজকে আমি করি বা আমি জানি, সেটা ওই দাদার জন্যই জানি। তো ওই দাদা টিমটা ফর্ম করেছিল, যখন টিমটা ফর্ম হয়েছিল তো তখন কোনো কেসেস সেরকমভাবে আসতো না। তো আমরা ভাবতাম কোনো কেসই আসছে না, কি হবে, কি এইসব করে কোনো লাভ নেই, ইন্টারেস্ট হারিয়ে ফেলছি। তো একটা কেস আসে, আর ওই কেসটাই হচ্ছে ফার্স্ট অ্যান্ড লাস্ট কেস। মানে ওই টিমের? হ্যাঁ, কারণ 5জনের মধ্যে 3জন মারা যায় ওই কেসটার পরে, ইনক্লুডিং দাদা। আর 2জন বেঁচে আছে, আমি আর ওই আরেকটা যে মেয়ে, সেই মেয়েটা। বলো কি? যেই স্পিরিটটা ছিল সেই স্পিরিটটা এতটাই ডেঞ্জারাস স্পিরিট ছিল, মানে অনেক দিন ধরে পজেস করে রেখেছিল, আর ছাড়বেই না, ছাড়তে চাই না। ঠিক আছে, ছাড়বে, অনেক কষ্ট করে ছাড়ানো হয়েছিল। তো যখন কোনো স্পিরিট কাউকে কিছু বলে, মানুষের ভেতর দিয়েই বলবে, সামনে তো দেখা যাবে না। যদি তারা সেইভাবে মানে খুব দুঃখ নিয়ে বলে, তারা কিন্তু সবসময় এটা ট্রাই করবে যে যখনই চান্স পাবে তখনই ক্ষতি করে দেবে, আর সেটা মেরেও ফেলতে পারে। স্পিরিটের অভিশাপ বা স্পিরিটের যে ওয়ার্নিং, সেটা এতটাই ডেঞ্জারাস হয়, ওরা কিন্তু কোনোদিনও ভোলে না। ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা হয়েছিল, আমরা গেছিলাম হচ্ছে নামখানার ওইখানে একটা স্টেশন আছে, ওই লাইনেই পড়ে, লক্ষ্মীকান্তপুর। তো দাদা আমাকে বলে যে এরকম একটা কেস এসছে, তুই যাবি আমি যাব, ওদেরকে কি নেব, নাকি আমি আর তুই যাব? আমি বললাম দেখো, আমাদের কাছে কেস আসে না, এই একটা কেস এসছে, তুমি সবাইকে নিয়ে চলো, তাহলে সবার ইন্টারেস্টটা থাকবে। একদম সবাই মিলে বুঝতে পারবে ব্যাপারটা। আমি যখনই বলি এই জিনিসগুলো, আমার সব থেকে খারাপ লাগে যে আমি যা বলেছিলাম সেটা দাদা শুনেছিল, আর তারপরে এই জিনিসগুলো হয়েছিল। তো দাদা সবাইকে ডাকে, কেমিস্ট্রি যেখানে পড়তাম ওই রুমেই ডাকে, ডেকে বলে কেসটা এরম এরম ব্যাপার। তো তারপরে বলে যে তোদের যদি কারোর ভয় লাগে, ইনক্লুডিং মি, তোদের যদি কারোর ভয় লাগে বাড়িতে আগে পারমিশন নিবি, যদি কারোর ভয় লাগে তাহলে বলে দিবি আমাকে, তাহলে তোদের যেতে হবে না। যারা বাড়ি থেকে ভালোভাবে পারমিশন নিয়ে আসবি, আর যাদের ভয় লাগবে না তারাই কিন্তু বলবি, তারাই যাব আমরা। তারপরে যেটা হয় সেটা হচ্ছে সবাই জিজ্ঞেস করে। এবার আমার মধ্যে একটা ব্যাপার ছিল, আমি জিজ্ঞেস করি না করি, পারমিশন দিক না দিক, আমি যাব। যাবই। আমার বাবাকে অদ্ভুতভাবে বললাম যে আমি এরকম টিম জয়েন করেছি, আমরা কাজ করব, আমি যাব। কোনো দিন কিন্তু বাবা এরকম আমাকে যেতে দেয় না। আমার বাবা এইসব পছন্দ করে না, বিশ্বাসও করে না, এখন একটু একটু করে। তো বললো, অদ্ভুতভাবে বললো ঠিক আছে যা, চলে আসিস টাইমে। ঠিক আছে চলো, বাচ্চা গেল, বাবা পারমিশন দিয়ে দিয়েছে, মা তো নেই, বাবা আছে। তো ঠিক আছে, ওরা 3জন পারমিশন অদ্ভুতভাবে পেয়ে গেল। কেউ ওদের বাড়িতে কোনোভাবে না করলো না যে না যেতে হবে না, ভূত প্রেত নিয়ে এইসব জিনিস, এই ইনভেস্টিগেশন। যে শুনবে সেই বাড়িতে না করবে। কিন্তু কেউ অদ্ভুতভাবে কেউ না করেনি, সবাই রাজি হয়েছে, বা মিথ্যে কথা হয়তো বলেছে, জোর করে এসছে, এটা হতে পারে, কিন্তু সবাই মানে কোনো বাধা আসেনি। তো তারপরে দাদা বলল যে দেখ, কেউ ভয় পাচ্ছিস না তো, ভয় পেলে কিন্তু ক্ষতি হবে, মানে যে ভয় পাবি তার উপর কিন্তু এফেক্ট বেশি পড়বে। ওরা এই ভয়টাকেই কাজে লাগায়। তো আমরা শিয়ালদা থেকেই ট্রেনে উঠি, সাউথের ট্রেন। তো ট্রেনটা অদ্ভুতভাবে 1 ঘন্টা লেট। ট্রেন কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে, কিন্তু ট্রেনটা আসছে না। মোটামুটি আমরা ওখানে 40 থেকে 45 মিনিট দাঁড়িয়েছি, ট্রেনটা না আসছেই না। তো আমরা ভাবছি যে কি যাবো না কি যাবো না, এটা এক একটা ছোট ছোট বাধা। তখন এখন যেরকম বুঝি, তখন বুঝতাম না। তো আমার একটা ছিল যে যাই হোক যাবোই, ট্রেন তো আসবেই, সবাইকে নিয়ে যাবে, ট্রেন তো যাবোই। তো ট্রেনটা এতটা লেট হয়েছে, আসার পরে আমরা ট্রেনে উঠেছি, বসেছি। তো কারোরই আর ভালো লাগছে না অতক্ষণ দাঁড়িয়ে থেকে, ঠিক আছে চলো যাই, দেখি কি হয়েছে, দেখে চলে আসবো। আমার মনে হচ্ছে যে আমার পাশে তখন সিটটা খালি ছিল, 3জনের সিট টোটাল, 1 2 3, আমি বসে আছি জানলার ধারে। আমার মনে হচ্ছে আমার সাইডে, আমার পাশে কেউ বসে আছে। দিনের বেলায়? দিনের বেলায় আমার পাশে কেউ বসে আছে। আমরা যখন ট্রেনে বসি, মানে 3জন যদি এক সিটে বসি তো এরকম গায়ে গায়ে লাগে না, আমার মনে হচ্ছে যে ওরকম লাগছে। এবার আমি ভাবছি যে এই সিটটা তো ফাঁকা, তাহলে কিভাবে গায়ে লাগতে পারে? যেরমভাবে এই হাতে লাগছে, হাতটা এই পায়ে লাগছে, এরমভাবে লাগছে। তো আমি তারপর ওদের সামনে কিছু বলিনি, দাদাকে বললাম দাদা আমার না এরকম মনে হচ্ছে। বলছে ও কিছু না, ও কিছু না। দাদা কোনো ক্লিয়ারলি কিছু বলেনি,
ও কিছু না, তুই ছাড় না, তুই বস, কোনো কিছু হবে না। দাদা আমাদেরকে কোনোভাবে প্রোটেক্ট করে নিয়ে যাচ্ছিল। দাদা তখন এই জিনিসগুলো জানতো, তো প্রোটেক্ট করে নিয়ে যাচ্ছিল, মানে এটা বলে না বন্ধন টাইপের, তো করে নিয়ে যাচ্ছিল। তো আমরা ওইখানে পৌঁছাই, ওটা পুরোপুরি গ্রাম তখনও, অত কিছু আমাদের মতো আমরা যেখানে থাকি ওরকম ওরকম ইয়ে নেই। তো আমরা গেছিলাম ভ্যানে করে। তো ভ্যানে করে নিয়ে যাচ্ছে, আমরা বসেছি পেছনে, 5 জন টোটাল বসেছি, ওখানে গেছি বাড়িটাতে। এবার ওদের যে বাড়িটা ছিল সেটার মধ্যে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ ওরা একসাথে থাকতো। হাজব্যান্ড হচ্ছে লেবারের কাজ করতো, ওই যারা ওই রাস্তা বানায় ওই লেবারের কাজ করতো। তো এবার আমরা গেছি, হাজব্যান্ডটা বাড়িতেই আছে, ঘরটা অন্ধকার, ঘরটা অন্ধকার, আর বিছানার মধ্যে বসে আছে, যেরমভাবে কেউ এরমভাবে পা দুটো তুলে মাথা গুজে যে বসে থাকে, অনেক সময় মেয়েরা বসে থাকে যখন কাঁদে বা হুম ইয়ে হুম হয়, হুম হুম। পুরো ওরকম। পায়ের ওটা মধ্যে মুখ গুজে বসে হ্যাঁ, আছে। ওই জিনিসটা দেখি, লোকটা বসে আছে। আর ওনার ওয়াইফকে বললাম যে কি কি হয়েছে, দাদাই সব কথা বলছে, আমরা কিচ্ছু বলছি না। তো ওনার ওয়াইফ আরেকটা ঘরে নিয়ে গেল, দিয়ে সব কিছু বললো যে এরকম উনি কাজ করছিলেন, উনি তো এই কাজ করেন, উনি রেগুলারলি কাজ করেন, একটা মিষ্টি দোকান ওখানে ছিল, মিষ্টি দোকানের সামনে কাজ করছিলেন, কাজ করতে করতে ওনার হঠাৎ করে শরীরটা খারাপ লাগতে শুরু করে একদিন, ঠিক আছে? তো উনি আসেন, উনি বলেন উনি সেদিনকে পুরো কাজও করেননি, অনেক আগেই ফিরে গেছিলেন। উনি এসে বলছেন যে আমার শরীরটা খারাপ লাগছে, আমি আর এখন কোনো খাওয়া দাওয়া কিছু করবো না, আমি শুয়ে পড়বো। তো ওনার ওয়াইফ ভেবেছে হয়তো এমনি শরীর খারাপ হতেই পারে, শুয়ে পড়েছে। শুয়ে পড়ার পরে আর মানে উনি পুরো বিছানাটা জুড়ে শুয়েছে, একটা বিছানায় একটা মানুষ মানে পুরো হাত পা ছড়িয়ে যেরকম হয় না ওরকম শুয়েছে, কাউকে বিছানা উঠতে দেবে না, জানি না কেন। তো ওনার ওয়াইফ বললো দাদা, দাদা দেখি ভালোভাবে শুনছে, আমি ভাবছি যে কী আছে যা আছে দাদা পরে বলবে, সেটা আমি অত শুনিনি। তো দাদা পুরো ভালোভাবে শুনছে, যা বলছে সব শুনছে। দাদা বলছে আর কি কি হয়েছে। তো তখন যেটা হয়েছে সেটা হচ্ছে, তারপরে বলছে যে উনি রাতের বেলায় উনি বলেন যে আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, ওনাকে কেউ মারে। তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে উনি রাতের বেলা উঠে বসে যান বিছানায়, ওয়াইফ আর উনি একসাথেই শোন, উঠে বসে যান, বসে বাইরে চলে যান, ঘর থেকে বেরিয়ে গেট খোলেন, গেট খুলে ওনাদের মানে বাড়িতে গরু মুরগি, যেহেতু গ্রাম তো ছাগল এই জিনিসগুলো আছে, মুরগি রাখার একটা জায়গা আছে, ওইখান থেকে ওনার ওয়াইফ যেটা বলছেন, মানে আমার শুনে গায়ে কাটা মানে একদম কাটা দিয়ে উঠেছিল আমার পুরো, এটা আমি ভাবিনি যে এরকম শুনবো। উনি যান মুরগিগুলোকে বার করেন, মানে একটাই মুরগি ধরো, এরা মুরগি বার করে, ওনার ওয়াইফ দেখেছে যেটা সেটা বলেছে, এরমভাবে ধরে হাতে, মাথাটাকে ঘোরায় মুরগির দিয়ে, এরম মানে এতটা শক্তি ওনার গায়ে তখন চলে আসে, নর্মাল টাইমে থাকে না, পুরো ছেড়ে ছিঁড়ে রক্ত রক্ত পুরো মেখে পুরো ওই মুরগিটাকে পুরো খায়, পালক, কাঁচা মাংস, কাঁচা রক্ত মাংস, টক্ত সমেত। হ্যাঁ, পালক ফালক পুরো একদম মাটিতে পড়ে থাকে। ওনার ওয়াইফ এটা অনেক দিন দেখেছে, কিন্তু হাজব্যান্ডের গায়ে রক্তও দেখেছে, কিছু বুঝতে পারেনি, কিন্তু ওই একদিন উনি এটা দেখেছিলেন। এইটা দেখার পরই উনি ওঝাকে ডেকেছিলেন, ওঝাকে দিয়ে কাজ হয়নি। তারপরে উনি দাদার কন্ট্যাক্ট কোনোভাবে পেয়ে কন্ট্যাক্ট করেছিলেন, তো আমরা গেছিলাম। তো এইটা যখন বলেছে আমি তখন ভাবছি যে এইটা যে বললো, আমি তো প্রিপেয়ার ছিলাম না, আমার এবার ভয় লাগছে। আমি দাদাকে বলছি দাদা আমার না ভালো লাগছে না, বাড়ি যাব, আমি করব না, আমি করব না, এরকম। তো দাদা বলছে এখন চলে এসেছি, টাকা পয়সাও দেবে, এখন যখন এসছি একটা দেখা উচিত আমাদের কিছু, তো তুই ভয় পাস না, আমি দেখছি। তো আমি বললাম যে ঠিক আছে, একটু শান্ত হলাম আমি। তো ওই দিনকে উনি কাজে যাননি, আর পরের দিন উনি কাজে গেছেন, ওই দিন রাতে কিছু হয়নি। তো এইবার উনি কাজে গেছেন, কাজ থেকে এসে উনি আবার মানে সব সেদিনকে পুরো কাজ করেছিল, কাজ থেকে এসে আমরা খেয়ে দিয়ে বসেছিলাম ঘরে যে কী করব, কীভাবে কিছু বুঝতে হবে যে কী হয়েছে। তো উনি বিছানায় শুয়েছে, দুপুরবেলা খেয়ে ওনারা বিকেলে ভাত খায়, তো শুয়েছে, শুয়ে এবার আবার এক কথা বলছে আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। তো মেরো না মেরো না এবার ওনার ওয়াইফ বলছে যে কে মারছে তোমাকে, বলো তো কে মারছে, তুমি তো বলো না কোনোদিন কে মারছে বলো তো। ওনার যে ভয়েস, মানে আমি কথা বলছি আমার একটা ভয়েস আছে, মানে মিক্সচার অফ ভয়েসেস, ফিমেল মেল আর একটা গম্ভীর গলা, 3 রকমভাবে ভয়েসে, মানে উনি যা বলছেন সেটা 3 রকমভাবে আসছে, আমাকে মেরো না যে বলছে ওটাও 3 রকমভাবে ভয়েসে আসছে, মনে হচ্ছে 3 জন কথা বলছে ভেতর থেকে, ঠিক আছে? এরকম 2-3 জনের কথা এরকম বোঝা যাচ্ছে। কেউ কিন্তু নড়বি না, কোথাও যাবিও না, ভয় পেলে পালিয়ে যাবি ওটাও করবি না, ওখানেই দাঁড়াবি, কিছু হবে না। এবার দাদা গিয়ে বলছে যে তোমরা কে, ডাইরেক্ট বলছে তোমরা কে বলো। তখন মানে লোকটা যেরকমভাবে শুয়ে শুয়ে বলছিল, এত এনার্জি লোকটার ওপরে, লোকটা মানে বিছানায় উঠে বসেছে, খাটটাকে না নাড়িয়ে দিয়েছে, খাটটাকে ধরে এক হাতে
কাঠের খাট ছিল, ভালোই বেড ছিল, এক হাতে পুরো নাড়িয়ে দিয়েছে, নাড়িয়ে দিয়ে বলছে যে আমি বলবো না যে আমি কে, আর তোরা যে এখানে এসছিস কেউ বাঁচবি না। ওই ফার্স্ট টাইম ওটা বলেছিল কেউ বাঁচবি না, এখানে এসছিস তোরা কেউ বাঁচবি না। দাদা বলছে যে মানে তোমরা কবে থেকে ওর মধ্যে আছো আর তোমরা কে সেটা বলো। যখন কোনো স্পিরিট কারোর মধ্যে থাকে সচরাচর খুব ইজিলি বলতে চায় না, আসল নাম ঠিকানা বলতে চায় না, তো বলতে চাইছে না কিছুতেই। তো দাদা অনেক কষ্টে বার করেছিল একটা মেয়ে যে সুইসাইড করেছিল ওই মিষ্টির দোকানের ওখানেই। সে ওখানে একটা গাছের ওপরেই থাকতো, ওই গাছটাতেই থাকতো, ওটাই বাসা। ভালো লেগে যায় এনার হাজব্যান্ডকে ভালো লেগে যায়, তো ও ফার্স্টে ঢুকেছিল, পজেস করেছিল ফার্স্টে। তারপরে ওর সাথে আরও একজন ছিল যে হচ্ছে মেল, সে আবার সুইসাইড করেছিল এই মেয়েটাকে ভালোবাসতো বলে। সে আর এই 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 যে মেয়েটা গাছে থাকতো ও ওখানেই থাকতো, মানে ওই গাছে থাকতো না, আশেপাশে থাকতো, মিষ্টির দোকানে আশেপাশে এটা এরিয়াতে। সম্ভব? বাস্তবে এটাই সম্ভব? সুইসাইড করেছিল, আর ও সুইসাইড করেছিল হচ্ছে পুকুরে ডুবে। পরে যখন মানে ব্যাক স্টোরিতে আমরা গেছি যে হ্যাঁ সত্যি এরকম হয়েছিল কিনা, তখন জানা গেছে যে হ্যাঁ হয়েছে, যে ওই স্পিরিটটাকে চিহ্নিত করা যে হ্যাঁ ওরাই, এটাও ইম্পর্টেন্ট। তো দুজন হলো। তাহলে তারপরে দাদা বলছে যে আমাদের সবাইকে বলছে, দাদা বলছে যে জানিস তো দুজন তো আছে, কিন্তু আমার মনে হচ্ছে দুজন নেই, আরও একজন আছে, একজন বা আরও দুজন আছে, দুজন নেই ওর মধ্যে। তো আবার জিজ্ঞেস করছে যে আর কে আছে বলো, আর কে আছে বলো, আর কে আছে বলো। তো কিছুতেই বলতে চাইছে না, ফিমেল স্পিরিটটাও বলছে না, মেল স্পিরিটটাও বলছে না, কেউ বলছেই না। ওদেরটা জানা গেলেও আর কেউ বলছে না। সেই দিনকে রাতে সেম জিনিস যেটা ওনার ওয়াইফ দেখেছিলেন মুরগি খাওয়া, সেটা আমরাও দেখেছি। তোমরা ছিলে রাতে? হ্যাঁ, আমরা আমরা দুদিন মানে সেকেন্ড ডে রাতে এটা দেখেছি, ফার্স্ট ডে নাইটেও আমরা ছিলাম, ওদিনকে কিছু হয়নি। তো আমরা সেকেন্ড দিন নাইটে ওটা দেখেছি। দেখার পরে যে মেয়েটা ছিল ও বলছে দাদা আমি থাকবো না, ও তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। এবার দাদা বলছে যে দেখ এখানে আমরা আছি, আমি প্রোটেকশন দিয়েই রেখেছি, কিছু হবে না, ঠিক আছে। ও নিজের মধ্যে নেই, আর ও তো আমাদেরকে দেখতে পাচ্ছে না, ওকে যেটা ও করছে ওকে করতে দে। আমরা তারপরে আমরা তো লুকিয়ে আছি, আমরা তো ওইভাবে দেখছি না একদম সামনাসামনি, ও খেয়ে ওটা শুয়ে পড়বে। ও এই জিনিসগুলো খেতে ভালোবাসে, আর যখন মানে হিউম্যান স্পিরিট কিন্তু এই জিনিসগুলো খায় না, ডিমান স্পিরিট খায়। দাদা ওইটা দেখেই বলেছিল যে আরও কেউ আছে, ডিমানিক এন্টিটি হলেই কিন্তু তারা এই সব কাঁচা মাংস এইসব জিনিসগুলো খাবে, হিউম্যান স্পিরিট এগুলো খায় না। মানে একটা মানুষের মধ্যে একাধিক এন্টিটি থাকা সম্ভব? একটা মুভি ছিল, ওই মুভিটার নাম তো মনে পড়ছে না আমার, আমি একটু ভুলে যাই নামগুলো। না, আমরা ঘটনাটাই কনসেন্ট্রেট করি। তারপরে হলো খেয়ে শুয়ে পড়লো, রক্ত ফক্ত পুরো লেগে আছে, বাজে একদম গন্ধ বেরোচ্ছে পুরো, ওদের উঠোনে পুরো একদম রক্ত আর পালকে পুরো একদম ছড়ানো। তো দাদা বলছে জানিস তো এইটা হয় না, আমরা তো জানি না তখন কোন এন্টিটি কী। দাদা বলছে আমি এই জন্যই বলছি যে ওর সাথে আরও কেউ আছে। তো ওদের সাথে একটা ডিমানও ছিল, যে মানে নিজের জায়গা খুঁজছিল, একটা রাস্তা মানে একটা বডি খুঁজছিল থাকার জন্য। আমি যদি মিষ্টি আম দিই, তোমাকে ধরো মিষ্টি আম দিলাম, তো তুমি কোনোদিন মিষ্টি আম খাওনি, তোমার খেয়ে ভালো লাগলো, তুমি তো আবার খাবে দিলে। ওদেরও এটা একটা বডি থেকে এনার্জি নিয়ে আরেকটা বডিতে ওরা যাবে, এটাই হচ্ছে ওদের মানে বেঁচে থাকার ইয়েটা। তো যখন এই দুটো স্পিরিট ওখানে ছিল, ও কোনোভাবে খোঁজ পেয়ে ও কিন্তু এদের মধ্যে চলে এসেছে, আর ও ওই দুটো স্পিরিটকে কন্ট্রোল করছে। ডিমান যখন কোনো বডিতে থাকবে, তার সাথে যদি অন্য কোনো স্পিরিটও থাকে, ডিমানই সব থেকে বেশি শক্তিশালী, আর ডিমানই হচ্ছে কন্ট্রোল করবে পুরো বডিটাকে। তো ওইভাবে করে 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 তারপরে আমরা ওইখানকার যে লোকাল ওঝা, দুজন ওঝা ছিল, দুজন ওঝাকে ডাকা হয়েছে। দাদা নিজের রিচুয়ালসগুলো করেছে আমাদেরকে, মানে তোমার আগুন জ্বালিয়ে ছোট একটা ওই ইয়ে মতো হয় না, ওই যজ্ঞ করে ওরকম একটা বানিয়ে ওর মধ্যেই রিচুয়ালসগুলো হয়েছে, ওঝারা নিজেদের রিচুয়ালস করেছে। তখন ওই ঘরের মধ্যে ওনাকে আটকে রাখা হয়েছিল, আর উনি এত বাজেভাবে গালাগালি দিয়েছে আর এত দরজায় মেরেছে। আর খাটটা তুলতে দেখেছিলাম, ধরো এটা খাট, এমনভাবে তুলেছে এক হাতে কাঠের খাট এতটা তুলে দিয়েছে, সেটা নিজের চোখে আমরা দেখেছি। যেটা চোখে দেখেছি সেটা আমি কি করে বলবো যেটা নেই। সায়েন্স এত কিছু বলে, সায়েন্স এটা ব্যাখ্যা কিভাবে দেবে যে একটা মানুষ যার অতটা পাওয়ার নিজে খাটটা তুলে দেবে অতটা উঁচুতে, কিভাবে তুলছে সে? অস্বাভাবিক ব্যাপার না? তো এই জিনিসটা চোখে দেখার পরে অনেক রিচুয়ালস করে তোমার মোটামুটি 4-5 ঘন্টা রিচুয়ালসটা করতে হয়েছিল। করে তারপর মানে উনি দেখলাম যে ওই লাথাচ্ছিল দরজার মধ্যে ওই রকমভাবে, আর এত বাজে কথা, সব থেকে একটাই কথা বলেছিল যে কেউ তোরা বাঁচবি না, তোরা যতজন আছিস তোরা কেউ বাঁচবি না, কাউকে বাঁচতে দেবো না।
আমার একে ভালো লাগে, আমি ছাড়বো না। মেয়েটা বলছে আমার একে ভালো লাগে, আমি ছাড়বো না। তারপরে ছেলেটা বলছে যে আমার এই মেয়েটাকে আমি ভালোবেসেছিলাম, আমি ওকে পাইনি, এখন আমরা একসাথে আছি, তোরা মানে এই জিনিসটা করছিস, তোদের কাউকে ছাড়বো না, তোরা কেউ বাঁচবি না। ডিমান্ডটা কোনো কথা বলছে না, ওর মধ্যে কোনো ইয়ে নেই, কোনো কিছু ইয়েই বুঝিনি। তো তারপরে অনেক কষ্টর পরে যখন রিচুয়ালটা কমপ্লিট হয়েছিল, উনি ঝিমিয়ে পড়েছিলেন। তারপর ওনাকে তুলে বিছানায় শুয়ে দেওয়া হয়। শুয়ে দেওয়ার পরে ওনার মধ্যে আর অস্বাভাবিক কিছু দেখা যায়নি। কিন্তু আমরা ওখান থেকে ফিরে এসেছিলাম, ফিরে এসে আমরা নর্মাল ছিলাম। যেই দুটো ওঝা ছিল ওদের গ্রামে, ওই দুটো ওঝা পরপর মারা যায়। একজন রক্তবমি করে মারা যায়, আর একজন অ্যাক্সিডেন্ট রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছিল, রাস্তা দিয়ে যাচ্ছিল, কোনো গাড়ি বা লরি এসে ওনাকে ধাক্কা দিয়ে মানে অ্যাক্সিডেন্ট হয়, উনি মারা যান। দুটো ওঝার কথা গেল। দাদা আর আরও যে দুটো ছেলে ওরাও মারা যায়। দাদার বিয়ে হয়নি, দাদার সামনে বিয়ে ছিল, 1-1.5 বছরের মধ্যে দাদার বিয়ে ছিল। তো দাদা মানে বলতো যে জানিস তো, বিয়ের আগে এই জিনিসগুলো করা উচিত নয়। বিয়ের আগে অনেকটা উইক থাকে আমাদের বডি, আমাদের যে এনার্জি অনেকটা উইক থাকে। বিয়ের আগে এই জিনিসগুলো করা উচিত না, ওদের মধ্যে এই জিনিসগুলো চলে আসে যে খুব ইজিলি ওরা ক্ষতি করতে পারে। আর ওরা যেটা বলে, স্পিরিটটা যেটা বলে সেটা করেই। মানুষের মতো না যে না ক্ষমা করে দিলাম, ছেড়ে দিলাম। ওরা যেটা বলবে সেটা ওরা করবে। আর সেটার অনেকবার প্রমাণ পেয়েছি আমি। উনি কিভাবে মারা গেছিলেন? দাদা দাদা মারা গেছিল, দোতলা বাড়ি ছিল। দোতলা বাড়িতে ওনার মনে হতো যে কেউ ওনাকে প্রভোগ করছে যে তুই ছাদ থেকে লাফ দে, তুই ছাদ থেকে লাফ দে। এটা এটা মাইন্ডে আসছে। উনি সুইসাইড করেছিলেন? হ্যাঁ, তাহলে কি দাদারও এরকম মনে হয়েছিল যে সেম জিনিস মনে হচ্ছে, যদি ফ্যানটা ঘুরছে, ধরো ফ্যানের মধ্যে যদি আমি কিছু ওড়না লাগাই বা স্কার্ফ লাগাই, দড়ি লাগাই, যদি তারপরে গলায় দড়ি দিয়ে ঝুলি, তাহলে কি আমার লাগবে? এই কথাটা মাথার মধ্যে আসছে। এই কথাটা মাথার মধ্যে এমনি এমনি কারোর আসে না। হ্যাঁ, মানে এটা অস্বাভাবিক একটা ব্যাপার তো। কেন একটা মানুষের এরকম অদ্ভুত চিন্তা আসবে? হ্যাঁ, তারপরে দাদা ওই করেনি। দাদা ছাদে গেছিলো একদিন রাতে, হয়তো নিয়ে যাওয়া হয়েছিল। ওখান থেকে দাদা ওই ছাদ থেকে ঝাঁপ দিয়ে মানে সুইসাইড করে। সবাই বলেছে সুইসাইড, আমার তোর সুইসাইড মনে হয় না। আর একজন, ওই দুটো ছেলের মধ্যে একজন বিষ খেয়েছিল, আর একজন পুকুরে ডুবে মারা গেছিল। সবাই কিন্তু আলাদা আলাদাভাবে মারা গেছে, একভাবে এক ইয়েতে কেউ মারা যায়নি। মানে এটা মোটামুটি কত দিনের মধ্যে? 2020-তে জিনিসটা হয়েছিল। তোমার দাদা মারা গেছিলো 2021-এর মিডিলে, আর ওই ছেলেগুলো মারা গেছিলো 22-এর প্রথমে। মানে ওদের টাইম স্প্যানটা কম ছিল, দাদারটা ওই 21-এর মিডিলে ছিল। তো ওরা যেটা বলেছিল যে তোরা কেউ বাঁচবি না। 3 জন মারা গেছে অলরেডি, আমরা 2 জনই বেঁচে আছি। তো কোন দিন তুমি এটাই শুনবে যে আমি হয়তো নেই, মারা গেছি? একদমই না, কখনোই নয়। মানে তোমরা তো জানো কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে হয়, এখন তো শিখে গেছো। জানোর কথা দেখো, জানো, আমি যেটা জানি আমি ওইভাবে প্রোটেক্ট করে আসছি নিজেকে। তো আমার কাছে ওই যে মেয়েটার কথা বললাম যে তোমার কাছে যাবো না, মাথা ব্যথা হচ্ছে, তো ওটা প্রোটেকশনের জন্যই। তো আমি যদি প্রোটেকশন না নিয়ে যেতাম, হয়তো আমার অনেক রকম ক্ষতি হতে পারতো। এটা যেই প্রোটেকশন না নিয়ে যাবে তারই ক্ষতি হবে। কিন্তু ওরা সবসময় মানে ওরা আমাদের থেকে বেশি ইন্টেলিজেন্ট, তো সবসময় প্রোটেকশন নেওয়া পসিবল হয় না। আর যখন কোনো কেস আমি সলভ করব, যদি আমি সেখানে প্রোটেকশন নিয়ে যাই, সেখানে তুমি বুঝতেই পারবে যে কী আছে কী নেই। প্রোটেকশন নিয়ে ওখানে যাওয়া যায় না। ইনভেস্টিগেশনে ধরো তুমি যদি যাও, কোনো জায়গায় কোনো স্পিরিট আছে, সেটা তোমাকে তো বুঝতে হবে যে কী আছে, কেন কী হয়েছে না হয়েছে, কানেক্ট করবে তো। তো প্রোটেকশন থাকলে ওরা কানেক্ট করতে পারে না, এইটা হচ্ছে ব্যাপার। তো সবসময় প্রোটেকশন থাকে না। আমি যেহেতু ইনভেস্টিগেশন করি না, কোনো টিম নেই, টিমের এই অবস্থা হয়েছিল, তারপর থেকে আমার নিজেরই আমি ভাবি যে না, আমি দূরে থাকবো, দূরে থাকবো, দূরে থাকবো, কিন্তু অদ্ভুতভাবে আমাকে এরা টানে। মানে ধরো অনেক সময় এটা হয়, মানে আমি যদি নিজের কথা বলি, অনেক সময় একটা জিনিস আমি ফিল করি যে ধরো কোনো শ্মশানে গেলাম, আমার ওখানেই চুপ করে বসে থাকতে ইচ্ছে করে। মানে আমার মনে হয় যে খানিকক্ষণ বসে থাকি। মানে লোকজনের কাছে এটা একটু অস্বাভাবিক হয়তো, মানে অনেক জায়গাতেই এটা হয়েছে, অনেকবার এটা হয়েছে। মানে এর পেছনে কি এই ধরনের কোনো কারণ থাকতে পারে? কারণ না, শ্মশান মেনলি তো শান্ত জায়গা। আর শ্মশানই হচ্ছে এমন একটা প্লেস যেখানে তুমি লাইফের আলটিমেট ট্রুথটা বুঝতে পারবে, যে এর বাইরে আর কিছু হতে হতে পারে না। আমি যেটা একদম খুব সামনে থেকে দেখেছি, আমি ওই জিনিসটা কোনোদিনও ভুলবো না, একদম চোখের সামনে আমার আজও ভাসে। যে আমার কাছে আজকে ড্রেস আছে, খাবার আছে, জামা কাপড় আছে, টাকা আছে, যখন তুমি যাবে কিচ্ছু থাকবে না। তোমার একটা কিছু না, তোমার এই যে বডিটা ওটাই, আর ওই বডিটাও কিছুক্ষণ পরে জাস্ট ছাই হয়ে, আমি ছাই হাতে নিয়ে দেখেছি। আমি যখন মানে মায়ের আমার বুঝতে করেছি, পারছি। তো তুমি তুমি ভাবতে পারবে না যে জিনিসটা কতটা হতে পারে। আমি তখন জাস্ট ভাবছিলাম যখন আমি করছিলাম, যে আমার মাকে আমি ছোটো থেকে দেখেছি, মায়ের সাথে গেছি, ঘুরেছি, ঠিক আছে, খেলনা কিনে দাও, এই কিনে দাও, ওই কিনে দাও, আজকে মানে ছাই হয়ে গেছে, আমি আর মাকে কোনোদিন দেখতে পাবো না। এটা জলে ভাসিয়ে দিচ্ছ। এইটা এই ফিলিংটা মানে এমন আসবে যখন যে করবে সেই বুঝতে পারবে।
আমার দাদুরটা আমি দেখেছি, আমার দাদুকে আমি মারা যেতে দেখেছি। আমার দাদু যখন 2017-তে আমার দাদু মারা যায়, তো আমার দাদু খুবই মানে স্ট্রং মানুষ ছিলেন, কোনো জিনিসে ভয় পেতেন না, পুলিশে সার্ভিস করতেন তো। আর একটা পায়ের নখ আমার দাদুর রাইট যে পাটা, ওটার একটা নখ বড় ছিল, তো যখন উনি হাঁটতেন ওটার আওয়াজ হতো, টক 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 করে ওটার আওয়াজ হতো। তো উনি যখন মারা যান, আমি মারা যাওয়ার আগের কথা বলছি, আমার দাদু হচ্ছে আমার সব থেকে ক্লোজ ছিলেন। আমি দাদুর সাথে শুতাম। আমার দাদু কোনোদিনও কাউকে নিজের লাইফে নিজের কাছে শুতে নিতেন না, শুধুমাত্র আমি শুতে পেরেছি। তো তারপরে আমি দাদুকে বলতাম যে দাদু তুমি যখন মারা যাবে আমাকে ভয় দেখাবে না তো, এটা ইয়ার্কি মেরে বলতাম, তখন দাদু হাসতো। কিন্তু যখন দাদু আমার মারা গেলেন, আমার দাদু আমার একদম চোখের সামনে মারা গেছেন। মানে মানুষ কীভাবে মারা যায় এটাও আমি চোখের সামনে দেখেছি। এই হেঁচকি তুলতে তুলতে তিনবার একটা হেঁচকি তোলার একটা ব্যাপার থাকে, জিভ উল্টে যায়, এরকম একটা ব্যাপার থাকে, চোখ দিয়ে প্রাণ বেরোনোটা আমি দেখেছি। যখন চোখটা খুলছে তখন পুরো মানে ডায়মন্ডের থেকেও শাইন করছে, আর পুরো স্থির, কোনো ওর মধ্যে কোনো নড়াচড়া নেই। আমার মনে হচ্ছে আমি এরমভাবে হাত দিচ্ছি দাদুর হাতে, এরমভাবে দেখছি, মনে হচ্ছে ওটা চলছে। আর প্রাণটা যখন বেরোয় না, প্রথমে এখান থেকে আসছে দেখি পেটটা নড়ছে, তারপরে পেট আর নড়ছে না, তারপরে বুকটা নড়ছে, শুধু বুক জায়গাটা নড়ছে, পেটটা নড়ছে না, আস্তে 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 গলায় এলো, শুধু গলা নড়ছে, বুকও নড়ছে না, তারপরে ওরমভাবে বেরিয়ে গেল মুখ দিয়ে। এই জিনিসটা আমি খুব গা ক্লোজলি তো দেখেছি। অনেকক্ষণ গরম থাকে মানুষ চলে হ্যাঁ, যাওয়ার পরও। হ্যাঁ, কিন্তু মানে আমার মনে হচ্ছে যে তখনও কিন্তু চলছে, নার্ভ কিন্তু তখনও মানে হার্টবিট চলছে, কিন্তু ডক্টর বলছে যে না উনি মারা গেছেন। এবার মুখের মধ্যে চাপাও দিয়ে দিল। আর তারপর আমি বাড়ি চলে এলাম। এবার বাড়ি চলে এসে সেদিনকে দাদু আমার রাতে মারা গেছিলেন, তো 4 ঘন্টা ক্রস করে 3টে 4টে ওই 5 ভোর ভোর বডি আনা হয়েছিল। তারপরে কাজ করে সবাই রাতে যেহেতু ঘুমায়নি, 10টা 10:30টা 11টা এরকম টাইমে আমরা ঘুমাতে চলে গেছিলাম। সকালবেলা সবাই ঘুমাচ্ছে, কেউ জেগে নেই, সবাই ঘুমাচ্ছে, আমি ঘুমাচ্ছি। হট করে স্বপ্ন দেখলাম, আমি স্বপ্নের মধ্যে ঘুমাতে ঘুমাতে দাদু এলো। দাদু এসে এরমভাবে এরম একটা উকি দিল, আমার দিকে তাকিয়ে হাসলো। ওই যে হাসলো, তখন আমার চোখটা খুলে গেল। আমি ঘুম থেকে আমি উঠে গেলাম, আমার মনে হচ্ছে আবার কেউ আছে, যেহেতু মায়েরটা আমি ফিল অলরেডি করে নিয়েছি, এখানে কেউ আছে, এখানে কেউ আছে, এখানে আমি একা নেই। এইবার স্পিরিটটা যে বাড়িতে চলে এসছে, মানে এটার প্রুফ যে স্পিরিটটা, আমার দাদুর যে স্পিরিটটা কাজকর্মের আগে স্পিরিটটা ওই বাড়িতে প্রেজেন্ট তখন, এটা প্রুফটা দিল যে আমি এখানে এখনো আছি। আর কেউ ফিল করেছে সবাই বাড়িতে? ফিল করেছে। আমার ঠাম্মা দেখেছে সাদা, বলি না স্মোকি ফিগার, ওরকমই ফিগার হয়। স্মোকি ফিগার খুব স্পিডে বেরিয়ে যায়, এরকম না যে খুব আস্তে আস্তে যাচ্ছে, বোঝা যাবে কিন্তু খুব স্পিডে বেরিয়ে যায়। আর 13 দিন যেই কাজটা হয়, মানে সবাই কিছু না কিছু বুঝতে পারে। আমি বলছি, রাতের বেলা শুয়েছি, দাদুর খাটে কাউকে শুতে দিত না, সেখানে আমার ঠাম্মার রিলেটিভরা শুয়ে আছে। এইবার আমার মনে হচ্ছে বাইরে জানলা থেকে কেউ যেন উকি মেরে দেখছে, যতবার চোখ বন্ধ করছি মনে হচ্ছে কেউ যেন দেখছে। আমি জানলার দিকে তাকিয়ে আছি, কেউ নেই, শুয়েছি, সবাই ঘুমাচ্ছে, মরার মতো ডাকছি, ভয় লাগছে, কোনো সাড়াই নেই কারোর, মনে হচ্ছে না মরে গেছে সবাই। অঘরে ঘুমাচ্ছে। ডাকলে বোঝা যায় শুনবে, সেটাও না। আর আমি ঘুমাতে পারছি না, যখন চোখ বন্ধ করছি মনে হচ্ছে মুখের সামনে এরমভাবে কেউ মুখটা এনে দিচ্ছে, নিঃশ্বাসটা পড়ছে, খুব ক্লোজ আমার কেউ। এই পাশ ফিরে শুচ্ছি, মনে হচ্ছে পেছনে কেউ দাঁড়িয়ে আছে, কেউ আমাকে ডাকছে। এই করতে 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 আমার আর ভালো লাগছে না, এত অস্থির লাগছে, কান্না পাচ্ছে আমার। তারপরে যেটা হলো, আমি একদম চুপ হয়ে গেলাম, চুপ হয়ে চুপচাপ ওপরে মানে ইয়ের দিকে, ফ্যানের দিকে তাকিয়ে শুয়ে আছি, যে ঠিক আছে ঘুমাবো না, দরকার হলে সকালে বলবো যা হবে। তো শুনতে পাচ্ছি দরজাটা বন্ধ, বারান্দা থেকে হাঁটার আওয়াজ, নখের ওই যে টক টক যে আওয়াজটা হতো, এই আওয়াজটা হচ্ছে। আমার দাদু টয়লেটে যেত তখন এই আওয়াজটা হতো, আমার দাদু টয়লেটের দিকেই যাচ্ছে, আওয়াজটা হচ্ছে। টয়লেটের ওদিকে গেল, আওয়াজটা বন্ধ হলো, আবার কিছুক্ষণ পর টয়লেটের দিক থেকে আবার এইদিকে চলে এলো। আমি ওটা শুনে সবাইকে উঠিয়ে দিয়েছি, এত কেঁদেছি আমি ওটা শুনে। আমাকে লোহার জিনিস নিয়ে তারপর শুতে হয়েছে, তারপর আমি শুতে পেরেছি আমার ঘরের মধ্যে। না হলে ওই যে ফিলিংটা যে বোঝাচ্ছে, হয়তো উনি এটা বোঝাতে চেয়েছিলেন যে আমার মানে বিছানায় কাউকে শুতে পছন্দ করতে না, যে কেউ শোবে, হয়তো ওটা বোঝাতে চাইছিলেন যে আমি বিছানায় বসবো সর। স্পিরিট কিন্তু অনেক কিছু বলতে যায়, যখন মানুষের মারা যায় স্পিরিটটা যখন বের হয়ে, সে এটা বুঝতেই পারে না প্রথম কিছুক্ষণের জন্য যে সে মারা গেছে। সে আগে নিজের বডির মধ্যে ঢোকার চেষ্টা করার পর যখন ঢুকতে পারবে না, তখন তাদের যে আত্মীয় স্বজন যারা কাঁদছে তাদেরকে ডাকার চেষ্টা করবে, যে আমি বেঁচে আছি, দেখো তোমরা কাঁদছো কেন, এই তো আমি এটা হয়, এটা গীতাতেও লেখা আছে। তখন যখন কেউ শুনতে পাবে না, স্পিরিটের আনওয়ান্টেড ফিল হবে।
আস্তে আস্তে এই 13 দিনের 13 দিনের মাথায় অনেক কিছু বোঝানোর চেষ্টা করে, এই জন্য মানুষে মানে বুঝতে পারে যে হ্যাঁ এরকম হচ্ছে, কিন্তু সবাই তো জানে যে মারা গেছে। কিছু কিছু মানুষ বুঝতে পারে, সবাই পারে না। ম্যাক্সিমাম মানুষ পারে বুঝতে, ঠিক আছে। এবার যারা মানে না তারা অত ধ্যান দেয় না বলে বুঝতে পারে না। যদি কোনো একটা জায়গায় নক করেও বোঝায়, স্পিরিটের কাছে ওই পাওয়ারটাও থাকে না যে সে একটা বেলুনকে একটা সুচকেও সরিয়ে দেখাবে, ওই পাওয়ারও তার কাছে থাকে না। সে যে ওখানে নক করে দেখাচ্ছে, এটাই বড় ব্যাপার। তো মানুষকে ওটা বুঝতে হবে যে সেটা কি কোনো অন্যভাবে হয়েছে নাকি স্পিরিটের জন্যই হয়েছে। তো তারপরে যখন 13 দিনের কাজ হয়, তখন স্পিরিটটা বুঝতে পারে যে আমাকে শ্রাদ্ধ শান্তি আমার হয়ে গেল, তাহলে এরা আমাকে আর চাইছে না, তখন সে ওখান থেকে চলে যায়। এই যে একটা খাবার দেওয়ার ব্যাপার আছে, যেটা আমি বলি সবসময়, যে এই যে যতদিন কাজ হয় ততদিন খেতে দিতে হয়, 13 দিনের যে কাজে দিয়ে দেয় ততদিন খেতে দিতে হয়, তারপর আর খেতে দিতে নেই। অনেক কি করে খাবারটা দিতেই থাকে। আমার নিজের এরকম হ্যাঁ, একটা অনেকে বাড়িতে করে দেখা আছে। তো। তো ওইখানে স্পিরিট কিন্তু ট্র্যাপ হয়ে যায়, থাকে কিসের লোভে আমাকে খাবার দিচ্ছে, তার মানে আমাকে চায়, আমাকে ভালোবাসে। একটা জিনিস বলো আমাকে, অনেক জায়গাতে নয়, মানে বেশিরভাগ বাড়িতেই ধরো প্রত্যেক বাৎসরিক কাজ যেটা আমরা বলি, আমরা কিন্তু তখন ফটোর সামনে খাবার জল সবই দিই। বাৎসরিকে আমরা তো মানে মানুষটাকে ভালোবাসি, আমাদের মানে লাভড ওয়ান্স, প্রিয়জন। তো যেটা করা উচিত না সেটা হচ্ছে তাদের কোনো ফটোও রাখা উচিত না, ফার্স্ট অফ অল। তাদেরকে খেতেও দেওয়া উচিত না, ঠিক আছে। 13 দিনের পর খেতেও দেওয়া উচিত না, বাৎসরিকেও খেতে দেওয়া উচিত না। কিন্তু আমরা দেখি যে না, একটা বছরে উনি মারা গেছেন, একটা শ্রদ্ধার জন্য তাকে আমরা মনে করি, তো ঠিক আছে একদিন দিলাম, ঠিক আছে। কিন্তু এইটা যদি রেগুলারলি করা হয়, রোজ করা হচ্ছে, এরকম আমরা খাচ্ছি, আমি এরকম দেখেছি। একটু বলো ঘটনাটা। আমি যেখানে পডকাস্ট শ্যুট করতাম, ওটাই আমার স্টুডিও ছিল, ওই বাড়িতে আমি রেন্টে করতাম। তো ওদের বাড়িতে যা রান্না হতো, ঠাকুরের সিংহাসনেই কিন্তু মানে বাবা মায়ের ছবি, যারা মারা গেছেন তাদের ছবি ঠাকুরের সিংহাসনেই রাখা থাকতো। তো আমি বলেছিলাম যে এটা তো উচিত না, এখানে এটা প্রথম কথা রাখা উচিত না, অন্য কোনো জায়গায় রাখো, ঠিক আছে রাখো। তারপরে শুনলাম যে মানে যা রান্না হয় বাড়িতে, লুচি তরকারি ভাত, যেটা মানুষে খায় ওটাই ওনাদেরকেও দেওয়া হয়। ওনাদেরকে যখন দেওয়া হয়, কোনো স্পিরিট বা কোনো মানুষ যে মারা গেছে তাকে যদি এই জিনিসগুলো অফার করা হয়, সে ওখানে অটোমেটিক্যালি চলে আসে। সেটা ওরা বুঝেছে, সেটা ওরা 1-1.5 বছর ধরে ওদের জিনিসটা হচ্ছে, ওরা ফিল করতে পারছে ছাদে কেউ হাঁটছে, ড্র্যাগ করে কিছু নিয়ে যাচ্ছে, দরজায় ধামধাম করে আওয়াজ হচ্ছে, এইটাও বুঝতে পারছে। বাথটাবের মধ্যে কেউ স্নান করছে, কল খোলার আওয়াজ হচ্ছে, কল থেকে জল পড়ছে, এরকম মানে অনেক জিনিস আছে যেটা ওরা নিজেরাও ফিল করেছে। কিন্তু তাও বাড়ির যে মালিক, মানে যিনি হচ্ছে ওনাদের ছেলে, তিনি বলে যতদিন আমি বেঁচে থাকবো এটা আমি করব। আর ওনাদের কিন্তু অনেক সম্পত্তি, অনেক টাকা পয়সা। যখন ওনার বাবা মা বেঁচে ছিলেন তখন কিন্তু কিছু ছিল না, একটা কুঁড়ে ঘরে ওনারা থাকতেন। মারা যাওয়ার পরে যা হয়েছে সব মারা যাওয়ার পরে হয়েছে। তো আমি ইয়ে বললাম যে স্পিরিটটা হেল্প করে, স্পিরিটটা আছে ওখানে, আমি ধরলাম যে ওনাদের স্পিরিট আছে, তো ওনাদের স্পিরিটই হয়তো ওনাকে হেল্প করেছে এইভাবে, তাই জন্য হয়তো উনি কিছু ইঙ্গিত পেয়েছেন, তাই জন্য উনি সরাতে চাইছেন না, এটা হতে পারে। একদিন আমি পডকাস্ট শ্যুট করছি, পডকাস্ট শ্যুট করতে করতে ফ্যান চলছে না, এসিও চলছে না, তো কিছুই চলছে না। আমি দেখছি আমার সাথে যেরকম তোমার ধরো ক্যামেরাম্যান থাকে, তো ও আছে, একজন দেখছে তোমার সাউন্ডের এটা, ও আছে। হট করে দেখলাম ধরো একটা দরজা বন্ধ করা আছে, দরজাটা খুললো, কেউ যেরকম খুলে এরম দেখে না যে কি আছে না আছে, এরকম খুলে দেখলো, আবার যেরকম বন্ধ করে দিয়ে আমরা দেখে পুরো ওই রকম হলো। আর এটা প্রমাণ শুধু আমি না, এটা প্রমাণ ওরা ওরা তিনজনও, আর যে গেস্ট সেও। মানে সবাই মিলে দেখলে যে দরজাটা খুলে কেউ ঢুকলো, আবার বেরিয়ে, ঢোকেনি, মানে কাউকে দেখতে পেলে না, দরজাটা খুললো আর বন্ধ জাস্ট হয়ে আমরা গেল। এরকম করি না যে দরজাটা খুললাম, ও আচ্ছা তোমরা এটা করছো, ঠিক আছে পরে আসবো, বন্ধ করে দিলাম, জাস্ট এরকম। পুরো ওই রকমই মনে হয়েছে। একদিন আমি সকালবেলা, আমার শ্যুট ছিল, আমি আমার জিনিসপত্রগুলো ওখানেই রাখা ছিল, ওদের একটা রুম রেখেছিলাম। তো আমি এসে বসে আছি সোফাতে, যেই ক্যামেরাম্যান আমার ছিল নিচে। তো আমি বললাম যে ঠিক আছে আমি সব কিছু অ্যারেঞ্জ করছি, আস্তে আস্তে যেটুকু পারছি তুই আয়, গেস্ট চলে আসবে। তো আমি যে জিনিসগুলো রেখেছি ওখানে জিনিসগুলো আনতে ঢুকছি, দরজাটা এরকম, আমি এখানে একটা পা দিয়েছি, একটা পা বাইরে আমার দরজার, একটা পা ভেতরে, পুরো দুটো পা দিতেও পারেনি। একটা কাবার্ড ছিল যেটা পুরো ফাঁকা, আমি সেটা দেখেছি যে ওখানে কিচ্ছু নেই, কারণ আগের দিনে আমি দেখেছিলাম। ওখানে এত জোরে মারলো, মনে হলো কেউ ঘুষি মারলো 2-3 বার ওই ইয়েতে, আর আমার গায়ে তখন কাটা দিয়ে উঠলো, আমি ওখান থেকে বেরিয়ে গেলাম যে আমি নেই ওখানে। তারপরে ও যখন এলো, খুললো, কিছুই নেই ওখানে। আমি তখন বললাম ওখানে একটা ঠাকুরের মূর্তি রাখ, তারপর দেখি কী হয়। আমার কাছে ইএমএফ মিটার আছে, ইএমএফ মিটার দিয়ে ওখানে চেক করলাম, এনার্জি লেভেল হাই, বিশাল হাই। ঠাকুরের মূর্তি রাখলাম, ওখানে কোনো এনার্জি লেভেলই নেই, ইনস্ট্যান্ট। তারপরে
যখন আমি শ্যুট করতাম আমার লাইট যখনই মানে ধরো একদম ক্লাইম্যাক্সে ঢুকছে, যে হরর ইনসিডেন্ট একদম ক্লাইম্যাক্সে ঢুকছে, একদম মেন পয়েন্ট, আমার লাইট বাস্ট হয়ে যেত। এই যে কি হলো দেখো, অটোমেটিক নেমে গেল। আমি বলছি বিশাল হাই, ঠাকুরের মূর্তি রাখলাম, ঘরে কোনো এনার্জি লেভেলই নেই, ইনস্ট্যান্ট। তারপরে যখন আমি শ্যুট করতাম আমার লাইট যখনই মানে ধরো একদম ক্লাইম্যাক্সে ঢুকছে, যে হরর ইনসিডেন্ট একদম ক্লাইম্যাক্সে ঢুকছে, একদম মেন পয়েন্ট, আমার লাইট বাস্ট হয়ে যেত। এই যে কি হলো দেখো, অটোমেটিক নেমে গেল। আমি বলছি মানে সত্যি অদ্ভুত ঘটনা কিন্তু এখানেও ঘটলো, মানে ঠিক করতে হলো, আমাদের ব্রেক নিতেই হলো আলটিমেটলি। মানে অ্যাকচুয়ালি এসব ঘটে, মানে আমি এতটাও জানতাম না কিন্তু। স্পিরিটদের মধ্যে অতটা মানে আমি যেটা বললাম যে একটা মানে সফট কোনো জিনিস, সেটা খুব হালকা, একটা তুলো নাড়ানোরও পাওয়ার ওদের মধ্যে থাকে না, কিন্তু অনেক স্পিরিটের মধ্যে থাকে। তারা যদি বোঝাতে চায় যে না আমি বোঝাবো যে আমার প্রেজেন্স আছে, হয়তো আমরা এখানে ডিসকাশন করছি, ভালো লাগছে যে ডিসকাশন করছি, বা ভালো লাগছে না যে ডিসকাশন করছি, সবসময় যে ভালো লাগবে সেটাও নয়। এখানে যে স্পিরিট আছে সেটা তো আমরা বুঝতে পারছি না যে আছে কি নেই, হয়তো উনি এটা বোঝালেন যে আমি এখানে আছি, সেটা তোমরা স্টপ করো বা কন্টিনিউ করো, এরকম একটা ব্যাপার। অনেক পডকাস্টে এরকম মানে অডিও এসছে, আমি শুনেছি, আমি পডকাস্টগুলোতে তো গেছি, যে ক্যারি অন ক্যারি অন ক্যারি অন এটা বলেছে মেল ভয়েসে, অতটা ক্লিয়ার হয় না, জাস্ট অনেক আস্তে আস্তেই বোঝে যে ক্যারি অন ক্যারি অন মানে ভালো লাগছে যে ডিসকাশন হচ্ছে। মানে খুব অদ্ভুত হলো না ইনসিডেন্টটা, মানে হ্যাঁ। তুমি যেই বললে যে তোমার কোনো মানে এরকম ঘটনা যখন তুমি বলছো, হ্যাঁ তখন লাইট, তুমি শুধু লাইটটা বললে, আমার এখানে লাইটটা একদিকে সাইড হয়ে গেল, মানে আমার কাছে খুব অদ্ভুত লাগছে। মানে আমি এরকম ঘটনা এক্সপিরিয়েন্স করিনি, এরকম হঠাৎ করে হতে পারে, মানে এটা আমার কাছে খুব অদ্ভুত। অডিয়েন্স রিলেট করতে পারবে, অনেকে যারা বিশ্বাস করে না তারা হয়তো হয়তো বিশ্বাস করবে, এখন অনেকে করে না, করবে না সেটা আলাদা কথা, কিন্তু এটা যে হলো এটা আমরা সবাই দেখলাম, এটা তো আমি এখানে একা নেই, হ্যাঁ মানে সবাই দেখলাম। আমি ভাবছি যে মানে কি হলো এটা। এবার এটা আমরা যেইভাবে নেব যে না ওটা এমনি হয়েছে, ওর কোনো ব্যাপার না, তো এমনি কাজ হয়ে যায়, তাহলে সেটা সেটা। আর যদি আমরা ভাবি যে না এটা হতেও পারে, তো হতেও পারে প্রেজেন্স আছে। মানে তুমি যেটা বলছিলে, মানে আমরা সেখানে আবার যাব, মানে তুমি যখন এই পডকাস্টগুলো রেকর্ড করো তখন মানে লাইটে কি হয়, মানে যেটা তুমি বলতে চাইছো। লাইটে যেটা হয় সেটা হচ্ছে মানে একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করা হয়, যেটা আমি বুঝেছি যে ওনারা মানে যেই স্পিরিট ওখানে আছে আছে তো অবশ্যই, তারা হয়তো চায় না যে ওখানে তাদের কোনো কথা হোক বা এই রিলেটেড কোনো পডকাস্ট হোক। একদম মানে হরর পডকাস্টে এই জিনিসটা হয়, হরর পডকাস্টে আর কোনো পডকাস্টে কোনো প্রবলেম হয় না, যতবারই হরর পডকাস্ট হয় কোনো না কোনো প্রবলেম হয়। মানে না অ্যাকচুয়ালি যদি আমি ভাবি, মানে আমার অনেকগুলো পডকাস্ট শ্যুট করা হয়ে গেল, এটা কিন্তু ফার্স্ট টাইম হলো, মানে আমি এরকম দেখিনি কখনো। না আমি বলছি তো ওই জন্য না, এটা সত্যি কথা বলতে যে আমি যেই ইনসিডেন্টগুলো বলি সব জায়গাতে, তোমার এখানে বলছি, অনেক জায়গাতে বলি, ওরা কিন্তু নিজে এটা বলেছে আমাকে, ফোন করে আমাকে অনেকেই বলেছে যে আমি এডিট করার সময় আমি এডিট করতে পারছি না, আমার প্রবলেম হচ্ছে, মাথায় অদ্ভুত ব্যথা হচ্ছে, বা আমার ক্লিপ ডিলিট হয়ে গেছে, এটা আমি বললাম যে আমার সাথেও হয়েছিল, রেকর্ড করার সময় অনেকের প্রবলেম হয়। তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের সাথেও হতে পারে, ঠিক আছে, এরকম না যে হবে না, আবার এটাও হতে পারে যে হবে না। আমি যখন এখানে ইনসিডেন্টটা বলতে এসেছি তোমরা সেটা আপলোড করতেই পারবে, সেটাতে কোনো প্রবলেম হবে না, কিন্তু এটা একটা মানে যেহেতু তারা এখানে এক্সিস্ট করছে, এই এখনও তারা এই ওয়ার্ল্ডে এক্সিস্ট করছে, এই রেলেমে আছে, তো তাদের একটা এফেক্ট থাকবেই। তুমি অনেক জায়গায় যাও, ধরো নিউমেরোলজির জন্য অনেক কিছু ইনভেস্টিগেশনে, এছাড়াও অন্যান্য তুমি বাস্তু ইনভেস্টিগেশনেও যাও, এরকম বাস্তু ইনভেস্টিগেশনে গিয়ে এই ধরনের কোনো ঘটনা দেখেছো? বাস, যেখানে আমরা বাস করছি, তু মানে হিন্দি থেকে যদি আমি আসি, বাস্তু যাহা তু বাস করতে হয়, এটাই হচ্ছে বাস্তু, যদি সিম্পলে তুমি বলো, যেখানে আমরা বাস করি সেটাই বাস্তু। তো বাস্তুতে যখন আমাদের জিনিসপত্র বা যেই এলিমেন্ট যেখানে থাকা উচিত সেই জিনিসগুলো যখন থাকে না, তখন সেখানে এই ধরনের প্রবলেম দেখা যায়। তোমার যদি বাড়ির যে সেন্টার সেটা যদি তুমি ভারী জিনিস দিয়ে তুমি মানে ব্লক করে দাও বা সেখানে যদি থাকে, তো সাডেন ন্যাচারাল ডেথ হবেই। এইবার এই বাস্তুর জন্য সেই প্রবলেমগুলো হয় না, প্রবলেমগুলো যেটা হয় সেটা ধরো কিছু মানে পোতা আছে, ব্ল্যাক ম্যাজিক। ধরো এরকমও হয় যে তুমি বাড়িতে আছো, তোমার বাড়িতে বাগান আছে, তোমার বাড়িতে কেউ সহ্য করতে পারছে না যে তোমার গ্রোথ হচ্ছে, আমি এটা আবারও মানে বলছি যে এখনকার দিনে কেউ কারো গ্রোথটা সহ্য করতে পারে না, এটা আমি অনেক এক্সাম্পল পেয়েছি, আমি নিজে প্রুফ পেয়েছি। তো তখন যদি ধরো তোমার বাড়িতে কেউ রাতের বেলা ঢুকে কিছু পুঁতে দিল মাটিতে, তুমি সেটার জন্য কি করতে পারো? বুঝতেই তো পারবো না। পারবে না। তো তারপরে তোমার যে প্রবলেমগুলো তোমাকে ফেস করতে হবে, ফেস করে 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 তুমি কারোর কাছে একটা যাবে, সে তোমাকে বলবে এই প্রবলেমটা আছে,
যারা এইগুলো করে তাদের আলটিমেটলি ভালো কিছু হয় না, তাদের ক্ষতিই হয়। কিন্তু তোমারও ক্ষতি হচ্ছে, তোমার টাকা পয়সা যাচ্ছে, তোমার হয়তো ফ্যামিলি লস হয়ে গেল, তোমার রিলেশনশিপ নষ্ট হয়ে গেল। আমি এরকমও কেস দেখেছি যে আমি একজনকে ভালোবাসি, সে অন্য কারোর সাথে রিলেশনে আছে, আমি থাকতে দেবো না, এরকম করেছে, আর আলটিমেটলি রিলেশনশিপ নষ্ট হয়ে গেছে। মানে এগুলো তো ধরো মোটামুটি ছোট ঘটনা, মানে একটা সম্পর্ক নষ্ট হয়ে গেল, মানে মানুষের জীবন চলে যাওয়া হুম। বা এই ধরনের ভয়ঙ্কর কিছু ঘটাটা, সেটা তো অস্বাভাবিক অ্যাকচুয়ালি। অস্বাভাবিক না, তুমি যেটা করতে চাও, এই ব্ল্যাক ম্যাজিক জিনিসটা এটা বারবার করতে হয়, একবার করলাম হয়ে গেল এরকম না, এটার জন্য টাকাও খরচা হচ্ছে। মানুষের কতটা তার মধ্যে হিংসা থাকতে পারে, রাগ থাকতে পারে যে আমি একে বাঁচতেই দেবো না, তারপর সেটা করে। এগুলো করার জন্য সাহসও লাগে। তোমাকে কিছু অফার করতে হবে যে এন্টিটিকে তুমি পাঠাচ্ছ, যে এটা করবে। যদি তুমি কাজটা করতে মানে না করতে পারো, তুমি কাজটা পুরো কমপ্লিট করতে না পারো, এন্টিটি কিন্তু তোমাকেই ক্ষতি করে দেবে। যে করছে তাকে ক্ষতি করবে, যে করাচ্ছে তাকে ক্ষতি করবে। আমি ধরো কোনো কেসে আছি, এই জন্য আমি চাই না আমার বাড়িতে আমি ছাড়া সেরকমভাবে কেউ নেই আমার ঠাম্মাকে দেখার জন্য। আমার বাবা আছে, বাবারও বয়স হচ্ছে, তো আমি চাই না আমার কাছে এই কেসগুলো আসুক। কিন্তু যখন আমার কাছে এই কেসগুলো আসে, আমি না করতে পারি না, আমি ট্রান্সফার করে দিই, তুমি এর কাছে যাও। রূপম দা আছে, রূপম দাকেও ট্রান্সফার করে দিই, তুমি এর কাছে যাও, ঠিক হয়ে যাবে। আমি নিতে চাই না। তো একটা কেস এরকম এসেছিলো, মেয়ের মানে মেয়ের ওপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। 6 বছর ধরে সেই ব্ল্যাক ম্যাজিক আছে। মেয়ে কোথাও যায় না, কারোর বাড়িতে কিছু খায় না, আমি শুনলাম যেটা। তো তারপরেও হয়েছে। মেয়ে একদিন নাকি পড়তে পড়তে ওনার মেয়ে যে পড়ার যে ডেস্ক আছে ওটার মধ্যে উল্টো হয়ে এরকম, মানে হয় না এরকম বেঁকে যায় ধনুষের মতো, ওই রকম ওরকম বেঁকে গেছে। এবার ওনার ভাবছেন হয়তো ব্যথা করছে, কত খুব কষ্ট হচ্ছে ওইটার জন্য। তো তারপরে যখন মানে অনেক ওষুধও খাইয়েছে, গ্যাসের অম্বলে, ঠিক আছে, শরীর খারাপের যা যা ওষুধ বাড়িতে প্রেজেন্ট থাকে আমাদের নর্মাল, সেগুলো খাইয়েছে, কিছু হয়নি। মাথা ব্যথা করছিল মেয়েটার, মাথা ব্যথার ওষুধ খাইয়েছে, তো কমেনি। তারপরে ডক্টরের কাছে নিয়ে গেছে, ডক্টর ওষুধ দিয়েছে, কমেনি। দিনে মেয়েটা আমাকে বলছে ওনার বাবা, দিনে মেয়েটা 50টা করে ওষুধ খেত। তুমি জাস্ট এটা ইমাজিন করো যে একটা দিনে তুমি 50টা করে ওষুধ খাচ্ছ, একটা বাচ্চা মেয়ে যার বয়স 12-13 বছর এরকম। 6 বছর আগে তাই ছিল, এখন একটু বেড়ে গেছে, সে ওষুধ খাচ্ছে এরকম। তো আমি বললাম যে যদি কিছু হয়ে থাকে আপনি এটা বুঝলেন কী করে যে ব্ল্যাক ম্যাজিকই হয়েছে? আগে আমাকে এটা প্রুফ দিন যে ব্ল্যাক ম্যাজিক হয়েছে। বলছে যে অনেককে দেখিয়েছি, যজ্ঞ করেছি, অনেক কিছু করেছি, এমনও হয়েছে যে জানলা বন্ধ, কোনো হাওয়া নেই, সেই জানলা অটোমেটিক খুলে একদম বাড়ি মেরে ওখান থেকে কিছু বেরিয়ে গেছে, এটা ওনারা ফিল করেছে। তো সেই কেসটা যখন আমি শুনছি, শুনে 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 আমি ভাবলাম যে আমি এই কেসের মধ্যে যাব না। কারণ যখন এখনও কোনো কিছু কেউ করতে পারেনি, তার মানে কোনো এমন স্পিরিট আছে যার মধ্যে পাওয়ার অন্তত আছে অনেকটা বেশি। তো তারপর আমি যেটা ঠিক করলাম যে আমি একজন আছে, আমি বললাম আপনি এনার কাছে যান, আপনার প্রবলেম হয়তো সলভ হয়ে যাবে। সলভ হয়ে গেছে। তো যখন আমি বলছিলাম এটা, তারপর তখন আমি কিছু বুঝতে পারিনি, আমি ফোন রেখেছি, আমি নিজের কাজ করেছি। তারপরে আমি রাতের বেলা যখন শুতে যাবো, আমার একটা অভ্যাস আছে রাতে আয়না দেখতে নেই, কিন্তু আমি আয়না দেখি রাতে, আমার আয়না দেখতে খুব ভালো লাগে, আমি আয়না দেখবই। তো আমি দেখছি, আয়না দেখতে 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 দেখি এই গলার এইখানটা দিয়ে একটা নখের স্ক্র্যাচ মার্ক, একটা নখের একটা নখের স্ক্র্যাচ মার্ক, মানে নর্মাল একটা ওয়ার্নিং, আমাকে করতে চাইনি কিন্তু অনেক কষ্ট করে মানে করেছে, অনেক ওর মনে কষ্ট লেগেছে যে ও করছে এটা, কিন্তু ওটা আমাকে একটা ওয়ার্নিং দিয়েছে যে তুই এর মধ্যে ঢুকিস না, তুমি এর মধ্যে ঢোকো না। এটা আমরা মানে এখন বুঝতে এরকম পারি। একটা স্ক্র্যাচ তো আমরা অনেক সময়ই দেখি, মানে যেটা হয়তো বুঝতে পারি না কোথায় লেগে গেল। ওই স্ক্র্যাচটা যেটা আমি ধরো যখন ওনার সাথে কথা বলেছি, তারপরে তো আমি কিছু এমন কিছু করিই নি, বাড়িতেই ছিলে। হ্যাঁ। আর স্ক্র্যাচটা লাগলে মানে ওটা এমনই স্ক্র্যাচ যে ওখান থেকে মানে ব্লাডের ড্রপও বেরোচ্ছে। তাহলে ওইটা কিভাবে হলো? কোনো না কোনোভাবে তো নিশ্চয়ই হয়েছে, আমি কিছু করিনি। একটা স্ক্র্যাচ মানে হচ্ছে তোমার ওটা সফট ওয়ার্নিং, দুটো মানে হচ্ছে মানে সিরিয়াস হয়ে যাও, তুমি এর মধ্যে এসো না, তিনটে মানে হচ্ছে মানে ডেঞ্জারাস, তুমি যদি করো তখন কিন্তু ক্ষতি হবে। এটা হচ্ছে ব্যাপার। তারপর আমি ওই কেসে যখন আর কিছু করিনি, আমার কিছুই হয়নি, ওনার কেস সলভ হয়েছে, মানে যা ছিল এখন ওটার থেকে বেটার, পুরোপুরি যায়নি এগুলো। আর যখন কোনো এন্টিটি তোমার মধ্যে আছে ধরো, সেই যখন বেরোচ্ছে কোনো না কোনো তোমার ডিজিজ বা কোনো রোগ বা কোনো হেলথ ইস্যুস তোমাকে দিয়ে যাবেই। সত্যি এটা হয়? 100% শিওর। তোমার যে এনার্জিটা যেটা ওটা হাফ হয়ে যাবে, ধরো কমে গেল, বা তোমার এমন কোনো ডিজিজ থাকবে যেটা তোমাকে দিয়ে যাবে, যেটা হচ্ছে সারা জীবনে তোমাকে করতে হবে। কারণ ও যেটা করতে চেয়েছিল সেটা তো করতে পারেনি, তুমি বার করে দিল, তো ও একটা ওর এফেক্ট দিয়ে যাবে। এটা তুমি অন্য যে কোনো কাউকে তুমি জিজ্ঞেস করো যারা এই রিলেটেড জিনিস জানে, এক কথায় বলবে। এটা ওরা করে যায়।
আর যদি জীবন নিয়ে চলে যেতে পারে তাহলে তো যাবেই, ওদের ওটা টার্গেট ওটাই থাকে। হিউম্যান মানে স্পিরিট না, ডেমনিক স্পিরিট করে। হেল্পফুলও তো হয় স্পিরিটরা, মানে যেটা শুনেছি আমি। হেল্প তোমার যেটা হয় সেটা হচ্ছে, তুমি অনেক দিন ধরে কিছু চাইছো, তোমার বাড়িতে বা তুমি যেখানে থাকো সেখানে এন্টিটি আছে যারা তোমার ক্ষতি করছে না, যারা জাস্ট ওখানে আছে, থাকছে, এন্টিটি থাকে। তুমি বাড়িতে থাকো, আমি বাড়িতে থাকি, সবাই যে বাড়িতে থাকে, কোনো না কোনো এন্টিটি থাকে যারা বুঝতে দেয় না। যদি তারা বোঝায় তবেই সে বুঝতে পারে। তো অনেক সময় এরকম হয়, আমরা মানে নিজের মধ্যেই তো আমরা বলি, আমরা তো তাদের দেখতে পাই না, আমরা বলি এই কাজটা হচ্ছে না, এই কাজটা হলে খুব ভালো হতো, আমার এই প্রবলেমটা সলভ হয়ে যেত, আমার যদি প্রমোশনটা হতো, আমার তাহলে লাইফটা আমি ভালো করে চালাতে পারতাম, ফ্যামিলিটা আমার ভালো করে চলতো, মেয়েটা আমার ভালোভাবে পড়াশোনা করতে পারতো, এই কলেজে ভর্তি করতে পারতাম। যখন তুমি অনেক দিন ধরে কিছু চাইছো যেটা হচ্ছে না, তুমি ট্রাই করেও পারছো না, যদি তুমি ভালোভাবে তুমি যদি বলো, আমি অন ক্যামেরাই বলছি, কেউ যদি ভালোভাবে, ভালো মনে উইথ রেসপেক্ট, ওরা রেসপেক্ট জিনিসটা খুব ভালোবাসে, তুমি যদি রেসপেক্ট দাও ওরা তোমাকে ফিরিয়ে দেবে। তুমি যদি ভালোভাবে বলো যে যদি এখানে কোনো এন্টিটি থাকে বা স্পিরিট থাকে যিনি আমাকে শুনছেন, আমার এই প্রবলেমটা আছে, এটা অনেক দিন ধরে আমি চেষ্টা করছি, সলভ হচ্ছে না, যেরকম আমরা ভগবানকে বলি ওদেরকেও হয়, আমার এই প্রবলেমটা অনেক দিন ধরে আছে, সলভ হচ্ছে না, যদি আপনার মনে হয় যে আমাকে হেল্প করা যায়, আপনি প্লিজ আমাকে হেল্প করুন। যদি ওদের মনে হয় তুমি ওটা রেজাল্ট পাবে। এটা আমার নিজের লাইফে এক্সপিরিয়েন্স আছে খুব অদ্ভুতভাবে, মানে ঘটনাটা আমি পুরোটা বলবো না এখন। মানে আমি একটা বাড়িতে থাকতাম, সেখানে এরম ধরনের কিছু ঘটনা ঘটে এবং আমি খুব রেসপেক্টফুলি কথা বলেছিলাম, শুধু হয়তো পাগল ভাববে লোকজন আমাকে শুনলে, যেটা কি সম্ভব? আমার ক্লোজ সার্কেলে যারা আছে তারা এটা জানে, ইনসিডেন্টটা জানে। সেই বাড়িটায় আমি 3 বছর ছিলাম, কোনো প্রবলেম হয়নি, বরং বলতে পারো যে ভালোই হয়েছে লাইফে। প্রবলেম তো হয়ইনি, ভালো হয়েছে, কিন্তু ওই বাড়িটায় মারাত্মক প্রবলেম ছিল একটা সময়। তো কোনোভাবে হয়তো তার এনার্জির সাথে তোমার এনার্জি ম্যাচ হয়েছে, সে ওরা, আমি বললাম না যে ওরা বুঝতে পারে যে কে ভালো কে খারাপ, কে ক্ষতি চায়, কে মানুষের ভালো চায়, কার মনটা কতটা পরিষ্কার, ওরা সোলটাকে দেখে, সোল সবসময় সোল দেখবে। আমাদের পেছনে তোমার অরার যে ইয়েটা থাকে ওটা কিন্তু থাকে, একটা সার্কেল হয় না যে ভগবানের পেছনে দেখানো হতো টিভিতে যে থাকে, ওইটা কিন্তু থাকে, ওটা ওরা দেখতে পায়, ওটার আলাদা আলাদা কালার হয়। তো এই দরজা দিয়ে তুমি বেরোবে, এখানে যদি কোনো স্পিরিট এন্টিটি দাঁড়িয়ে থাকে, ধরো তুমি পাস করছো, সে তো ট্রান্সপারেন্ট, তুমি তার ভেতর দিয়ে পাস করে গেলে সে ওইটুকু টাইমের মধ্যে কিন্তু বুঝে যায় যে তুমি ভালো না তুমি খারাপ, তোমার মধ্যে কি আছে, তোমাকে দিয়ে কী কাজ করানো যাবে, কী কাজ করানো যাবে না। এইভাবেই ওরা কানেক্ট করে, আর ওরা মেনলি ইলেকট্রিসিটি দিয়েই কানেক্ট করে, মানে এইভাবে তোমার এই যে আলো নিভে যায়, আলো বন্ধ হয়ে যায়, আলো জ্বলে, এই জিনিসগুলো তুমি দেখবে মুভিতেও দেখা যায়, আলো জ্বলছে নিভছে, মেনলি ওরা এটা দিয়েই কানেক্ট করার চেষ্টা করে। আমি একটা জায়গায় শুনেছিলাম, জানি না কতটা সত্যি, যে ওরা শুনতে পায় না কিছু, ওরা এক্সপ্রেশন দিয়ে, যেহেতু ওরা অনেক হাই লেমে আছে, আমি জানি না যেটা বললাম আমি সেটা কতটা সত্যি, আমি জাস্ট শুনেছিলাম, একজন ভালো মানুষের কাছেই শুনেছিলাম, যে ওরা শুনতে পায় না, ওরা জাস্ট আমাদের এক্সপ্রেশনগুলো দেখে সেই জিনিসগুলো বোঝে, আর সেইভাবে ওরা জিনিসটাকে ইয়ে করে, ইন্টারপ্রেট করে। যেখানে আমি শ্যুট করতাম ওইখানে একদিন আমি হরার পডকাস্টই শ্যুট করছি, এসছে গেস্ট বলছে, কথা বলছে, একটা কুকুর ছিল ওদের বাড়িতে, একটা কুকুর ছিল, ওর নাম কিট ক্যাট। ও হচ্ছে খুব শান্ত, যখন পডকাস্ট হয় ওখানে, ও জানে যে এখানে কাজ হচ্ছে, এখানে আমি চেঁচাবো না। সেই দিনকে ও ওখানে ঢুকেছে, আমার কাছে এলো, আমার কোলে উঠলো, আমাকে চাটলো, যারা ছিল সবাইকে চাটলো, ওর ওটা নিয়ম, ও চাটবে, দিয়ে ও দেখি বসলো একটা জায়গায়, হচ্ছে পডকাস্ট, হতে 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 ও দেখি চেঁচানো শুরু করলো, স্পেসিফিক একটা জায়গার দিকে তাকিয়ে, সেটা হচ্ছে ওপরের দিকে। তো চেঁচাতে চেঁচাতে মানে ও থামছেই না, ওকে বলছি যে থাম থাম, কাজ হচ্ছে তো, কাজ হচ্ছে তো। ও মানে এইটা বোঝাতে চাইছে, ওরা তো কথা বলতে পারে না, এটা বোঝাতে চাইছে যে আমি দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ না, ওখানে কেউ আছে, তুমি কেন, মানে এখানে তো ও আনওয়ান্টেড, ও তো আছে না, তুমি কেন তাড়াচ্ছ না, এইটাও বোঝাতে চাইছে, যেটা ওকে দেখে বোঝা যায়। কুকুররা তো চোখে এইভাবে, ওরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখে, তো ওরা এই জিনিসগুলো দেখতে পায়। ও কনস্ট্যান্টলি মানে ওই কোণার দিকে তাকিয়েই চেঁচাচ্ছে, তারপরে ও গোল গোল ঘুরছে, মানে ওই অবজেক্ট বা এন্টিটি যেই ওখানে ছিল সে মনে হয় মুভ করছে, ও ওটা দেখে কিন্তু চেঁচাচ্ছে, আর ও ওপরের দিকে দেখে চেঁচাচ্ছে, এটা আমি কোনোদিনও ওর মধ্যে দেখিনি। তারপরে যেটা করলাম, আমার কাছে ইএমএফটা ছিল, আমি দেখলাম যেখানে ও চেঁচাচ্ছে ওখানে কি ধরিত, ওখানে এনার্জি লেভেল মানে পুরো মানে লালের থেকে যদি বেরিয়ে যায় ওরকম কিছু, এত হাই। হাই, তার মানে জিনিসটা ঠিকই দেখেছে। তো আমি সবসময় বলিও, এমনিও বলেছি যে স্পিরিট মানে নেগেটিভ স্পিরিট সবসময় বাড়ির কোণাতে থাকবে, মানে ঘরের ধরো এই ঘর 4টে কোণার মধ্যেই থাকবে, ওরা কোণায় লেগে থাকে, ওই ওপরের দিকে ওরা কোণায় লেগে থাকে।
আর পজিটিভ স্পিরিট ওই জিনিসটা করে না। আমার সাথে এই রিসেন্ট আইপিএল চলছিল, যেটা এই আইপিএলটা গেল, আমার সাথে একটা ইনসিডেন্ট হয়েছিল। হঠাৎ করে দেখি একটা এত অদ্ভুত একটা সুন্দর গন্ধ, মানে সুন্দরও বলবো না, সুন্দর থেকেও সুন্দর, ওরকম গন্ধ আমি কোনোদিন পাইনি। খুবই ভালো গন্ধ। সন্ধ্যেবেলা আমার নাকে আসছে, আমি ভাবলাম হয়তো রাস্তা দিয়ে কেউ যাচ্ছে, ডিও ফিও করেছে, এরকম মেঘেছে, চলে যাবে। তারপরে দেখি গন্ধটা ধীরে ধীরে বাড়ছে। আমি ভাবছি যে ডিও যদি ইউজ করে, জানলা তো, আমি জানলার ভেতরে, ঘরের ভেতরে, রাস্তা তো অনেকটা দূরে, আমার বাড়িতে বাগান আছে, তারপরে গিয়ে গেট আছে, তারপরে রাস্তা। তো যদি তাই হয়ে থাকে তাহলে তো ঠিক আছে, একটুখানি থাকবে তারপর চলে যাবে। কত ডিও ইউজ করেছে, হ্যাঁ, কতক্ষণ থাকছে? হতে 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 দেখি পুরো ঘরে গন্ধটা ছড়িয়ে গেল। আমার যতগুলো রুম ছিল, আমার বারান্দাতে, সব জায়গাতে ওই গন্ধটা ছড়িয়ে গেল। 15 মিনিট, 10 থেকে 15 মিনিট ওই গন্ধটা ওখানে ছিল। আমি যেহেতু জিনিসটা জানি, ওই জন্য আমি অত পাজল হয়নি যে যখন কোনো পজিটিভ স্পিরিট তোমার আশেপাশে থাকবে, বা ওখান দিয়ে পাসিং স্পিরিটও হয় যারা পাস করে, সেটা যদি পজিটিভ হয় তখন তাদের ওই স্মেলটা পাওয়া যায়। ইভেন যদি কোনো গাছ যে অনেক দিন ধরে কাউকে ছায়া দিয়েছে, অনেক মানুষকে, সেও কিন্তু একটা পজিটিভ স্পিরিট, তার আত্মাটাও। বা এমন কোনো অ্যানিমেল যে খুব ভালো ছিল, তার আত্মাও যদি ওখানে থেকে থাকে, সেও কিন্তু পজিটিভ স্পিরিট। এই জিনিসটাও হয়। তো আমি জিনিসটা ফিল করে আমি যেহেতু জানি, আমি আর ভয় পেলাম না, দেখি অটোমেটিক গন্ধটা চলে গেল নিজে থেকে। তো এইরকম এক্সপিরিয়েন্স হয় আমার কাছে। আমি আমি জানি যে হয়তো আমি খুব কানেক্টেড এইগুলোর সাথে, কিন্তু এখন আমি সত্যি বলতে আমি কানেক্টেড নয়। আমি হরার কোনো পডকাস্টে যদি ধরো আমাকে কেউ বলে, আমি ঠিক আছে যাবো না তা নয়, কিন্তু আমি চাই যে আমার কাছে এই জিনিসগুলো যাতে না আসুক বেশি। মানে কেস সলভিং যে ব্যাপারটা, যেই জিনিসগুলো হয়েছে আমার কাছে, 13-14টা ইনসিডেন্ট আছে, আমি হয়তো পডকাস্টগুলোতে গিয়ে বলে দেবো, তারপরে তো আমার কাছে ইনসিডেন্ট শেষ হয়ে যাবে, আর কেউ ডাকবেও না আমাকে, ঠিক আছে? তো আমি চাই যে আমার কাছে আর ইনসিডেন্টও যাতে না আসুক, বা আমি কিছু না দেখি যে আমাকে শেয়ার করতে হয় সেরকম, কারণ তুমি দেখতে আর চাও না। না, এই জিনিসগুলো অনেক এফেক্ট করে। এই জিনিসগুলো কেমন এফেক্ট করে, তোমার ঘুম হবে না, তোমার বাড়িতে অশান্তি লেগে যাবে। যখনই আমি কোনো এরকম কাউকে ধরো হেল্প করি যে প্রবলেমে আছে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড, সেই এফেক্টটা আমি ফেস করি। অশান্তি লাগে, কোনো কারণ নেই। মানে আমি জানি না যে কেন হয়, নিজেদের জন্যই নাকি এর জন্য কোনো স্পিরিট থাকলে এই জিনিসটা হয়। ওর বাড়িতে আছে মেল স্পিরিট, তো সে চাইবেই যে জিনিসটা হোক। সুইসাইডাল টেন্ডেন্সি থাকাটা কিন্তু একটা আলাদা ব্যাপার, হঠাৎ করে যার মধ্যে নেই তার মধ্যে চলে আসলে কিন্তু আলাদা ব্যাপার, যার মধ্যে আছে অনেক সময় তো ডিপ্রেশন থেকেও এটা হয়। ডিপ্রেশন, দেখো ডিপ্রেশন তারই হবে যার কোনো প্রবলেম থাকবে। কোনো প্রবলেম নেই, কোনো সমস্যাই নেই, সেখানে এমন কোনো ইনসিডেন্ট নেই, এমন কোনো সমস্যাই নেই, বা কোনো ঝগড়াও কারোর সাথে হয়নি, আর ওর মানে খুব খোলামেলা চুপচাপ মেয়ে, ওরকম কোনো ব্যাপার নেই। হঠাৎ করে জিনিসটা যখন হয়েছে, এটা কোনোদিনও আমি শুনিনি হয়েছে, তো এই জিনিসটা অস্বাভাবিক জিনিস না। যা শুনলাম তোমার কাছ থেকে, যা ঘটনাগুলো শুনলাম, তাতে আমারই এখন মনে হচ্ছে, তারপর এই ঘটনাটা ঘটলো, সব মিলিয়ে মোটামুটি আমিও ভাবছি যে মানে হরর পডকাস্ট একটু কমই করবো, কেননা এরপর দেখা গেল যে আমি এসব দেখতে শুরু করলাম, কোনো ইচ্ছে আবার নেই। যাই হোক, ভালো থাকো, সেফ থাকো, মানে এই সমস্ত সমস্যায় যেন আর পড়তে না হয়, এটাই বলবো। অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো। মানে আজকের পুরো ইনসিডেন্টটা বা আমাদের এই পডকাস্টটা আজকে কিন্তু সত্যি অন্যরকম ছিল। মানে এই ঘটনাটা, মানে লাইটটা যেটা হলো, মনে থাকবে আমার। থ্যাংক ইউ।